তো হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিউশন উইথ আস্তিক। আমি তোমাদের প্রিয় আস্তিক স্যার আজকে চলে এসেছি নতুন রূপে, নতুন ভাবে। একদম শেষ, একদম পরীক্ষায়, কালকেই পরীক্ষা, আজকে ভিডিও দেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু যে ডিমান্ডটা তোমরা করেছিলে সেই ডিমান্ডটা আমি ফুলফিল করতে পারিনি, তার জন্য আমি তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। বিকজ আমার সাথে এত খারাপ মুহূর্ত বা এত খারাপ জিনিস ঘটে গেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যে আবার উঠে দাঁড়িয়ে 2026-এর জন্য শেষ কিছু ভিডিও আনতে পারবো সেটা আমি ভাবতে পারিনি। যাই হোক, তোমাদের 2 মার্কসের উপর 100 খানা টপ কোশ্চেন খুঁজে আমি রেডি করেছি। তবে বলে রাখি 50 থেকে 60টা মতো সলিউশন করে দেবো, বাকি অঙ্ক তোমাদের দিয়ে দেবো আমি পিডিএফ আকারে। এবং তার আমি একটাই কথা বলবো, 2 থেকে 3টে দিন তোমাদের অপেক্ষা করতে হবে। পিডিএফ আমি আগেই দিয়ে দেবো, কোশ্চেনের পিডিএফ আগেই পেয়ে যাবে, কিন্তু বেশ কিছু অঙ্কের সলিউশন 2-3টে দিন অপেক্ষা করতে হবে, কারণ এখন চারিদিকে চাপ চলছে। তাও তোমাদের 50 থেকে 60টা অঙ্ক ভিডিও আকারে, সলিউশন আকারে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। তোমরা করো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, ঠিক আছে? আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার উপর রেগে থাকো, আমি কিছু করার নেই, একটু লেট হলো। তোমাদের একটা কথা বলি, তোমরা ম্যাথ এক্সামের যে সাজেশনটা পেয়েছো, আমি জানি অনেকে খুব একটা হ্যাপি না যে অভিস্যারের ম্যাথের সাজেশন ঠিক একটা সেই অভিস্যারের মতো জোরালো হলো না, বা আস্তিক স্যারের মতো সেই জোরালো ব্যাপারটা এলো না। তো তোমাদের বলে রাখি, ঠিক ইতিহাস পরীক্ষা দিয়ে আসবে 7 তারিখ, আর এই 7 তারিখ রাতে একটা কোশ্চেন পেপার লিক সাজেশন তোমাদের পড়বে। সেই সাজেশনটা খালি পড়ে চলে যাবে। দেখো বাবু, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই দুদিনে বলবো না, সেই 1.5 দিনে তুমি পুরো বই কমপ্লিট করতে পারবে না। এতদিনে তোমার পুরো বই প্র্যাকটিস হয়ে গেছে, যা যা করা হয়ে গেছে, কিন্তু ওই 1.5 দিন কি করবে সেটা বলে দেবো। যা বলে দেবো চুপচাপ শুনে নেবে, যা বলে দেবো শুনে নেবে। ওই 1.5 দিন আমি যা করিয়ে দেবো, যা বলে দেবো, যা করাবো, সবকিছু তোমাদের পরীক্ষা হলে পরীক্ষা দিয়ে এসে বলবে। ঠাকুর করি যেন এক্সামের কোশ্চেন পেপার এদিক ওদিক না হয়। এদিক ওদিক মিনস উল্টো পাল্টা কোশ্চেন দিয়ে যাতে না দিয়ে দেয়, না হলে কিন্তু একটু হয়তো আমারও মন খারাপ হবে, তোমাদেরও মন খারাপ হবে, হয়তো আমার উপর তোমরা আশাহত হবে। সেটা যেন ঠাকুর করে না হোক। আর সবাইকে বলি, খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখে কালকের জন্য শুরু করে দাও তোমাদের জার্নি। আর সময় নষ্ট করো না। দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রূপে, নতুন ভাবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। তো চলো, আজকের মতো বাই বাই। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা করবে। এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আমার কাছে অফলাইন অনলাইন পড়তে চাইছো, হোয়াটসঅ্যাপের লিংক যে নাম্বার, সেই নাম্বার তোমরা দেখবে তোমাদের কমেন্ট সেকশনে পিন করা থাকবে, সেখান থেকে তোমরা নিয়ে নিও, ঠিক আছে? তো চলো, আজকের মতো বিদায়। আর বেশ কিছু জন আমাকে কিছু ডাউট পাঠিয়েছো, সেগুলো নিয়ে কোনো চিন্তা করো না। তোমাদের সব ডাউট সলিউশন করে 7 তারিখ রাত্রের বেলা তোমাদের টেলিগ্রাম, বা 6 তারিখ রাত্রের বেলা টেলিগ্রাম পোস্টে আমি টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে পোস্ট করে দেবো, ঠিক আছে? তো চলো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কিন্তু একটাই কথা বলবো, বিদায় আমি নেবো, কিন্তু তোমাদের জার্নি স্টার্ট হবে। 60 থেকে 70টার মতো অঙ্ক প্রায় করিয়ে দিয়েছি। 60 থেকে 70 না হলে 50 থেকে 60টা করিয়েছি। আর বাকি অঙ্কগুলো পিডিএফ আকারে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো, আজকের মতো বিদায়। আর বারবার বলছি, আমার চ্যানেলটার উপর একটু ফলো রেখো। পরীক্ষা দিতে দিতে হালকা যখন সময় পাবে, একবার চ্যানেলের ফলো রেখো। বেশ কিছু তথ্য হয়তো যেতে পারে, আর বিশেষ করে ম্যাথের ওপর, ঠিক আছে? তো চলো, টাটা। চলো শুরু করা যাক। টপ 100 কোশ্চেন ম্যাক্সিমাম করিয়ে দেবো, কিন্তু বেশ কিছু অঙ্ক তোমাদের এইচডব্লিউ দেবো। যেগুলো তোমাদের এইচডব্লিউ দেবো তোমরা নিজেরা করবে। এবং তোমাদের বলে রাখি, আজকে যতটুকু আমি করাবো সেগুলো তোমাদের পিডিএফ আমি আজকে ভিডিও শেষ হওয়ার সাথে সাথেই তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিংক ইউটিউবে দেওয়া আছে। এছাড়াও পুরো সলিউশন করে আমি কিন্তু 2-3 দিনের মধ্যে টেলিগ্রামে পোস্ট করে দেবো পুরো পিডিএফটা। কোনো অর্থ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আমি দেবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। একদম প্রথম থেকে আমরা শুরু করব সলিউশন। তো চলো শুরু করা যাক। প্রথমে আছে, দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 7x, বা এটাকে তোমরা আলফা স্কোয়ারও ধরতে পারো, আলফা স্কোয়ার মাইনাস 7 আলফা প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজোদ্বয়ের গুণফল। তোমাদের একটা কথা বলে রাখি, বীজোদ্বয়ের গুণফলের যে সূত্র সেটা হচ্ছে সি বাই এ। তাহলে সি বাই এ, সি বলতে তোমাদের একটু বলে রাখি, এই যে ধ্রুবক পদ সেটা হয়। তাহলে সি লিখলাম বাই এ, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1, তাহলে 3/1 মানে হচ্ছে 3। এটা হলো অপশন সি সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা 1 মার্কস, কিন্তু কিছু ক্ষেত্রে 2 মার্কস আকারেও আসতে পারে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স হলে তাহলে এক্স এর মান নির্ণয় করি। তো চলো, এখানে জায়গা নেই, তাই জন্য আমি একটা লুজ সিটের মধ্যে করে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। কি বলেছে, আমাদের সাইন থিটা, তাহলে আমাদের বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা একটা কাজ করি, সাইন থিটা যেমন বাঁ দিকে আছে থাকলো, আমরা কস থিটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে হয়ে গেল প্লাস কস থিটা। আচ্ছা, কস থিটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, সাইন 90 ডিগ্রি
মাইনাস থিটা, আর বাদিকে সাইন থিটা যেমন আছে থেকে গেল, বোথ সাইড দিয়ে সাইনটা ক্যান্সেল আউট হয়ে গেল, দিয়ে থিটা ইকুয়াল টু হয়ে গেল 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমরা একটা কাজ করব, এই মাইনাস থিটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস থিটাই হবে ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দুটো থিটাকে যোগ করলে হবে 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কি হবে 90 ডিগ্রি, আর এই যে 2 গুণ ছিল এ পাশে এসে বাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 45 ডিগ্রি। 2 দিয়ে 90 ডিগ্রিকে কাটলে হবে 45 ডিগ্রি, তাহলে থিটার মান 45 ডিগ্রি হয়ে গেল। আমাদের অঙ্কে জানতে চেয়েছিল সেক থিটা প্লাস কোসেক থিটা, সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু এক্স। তাহলে চলো সেটা এবার করতে হবে আমাদের। এবার আমরা এখানে লিখবো সেক থিটা, কি লিখবো সেক থিটা, সেক থিটা প্লাস কোসেক থিটা, কোসেক থিটা। আচ্ছা সেক থিটা, সেক থিটা মানে আমরা এখন বেরিয়ে গেছে 45 ডিগ্রি, থিটার মান 45 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এখানে লিখে দেবো 45 ডিগ্রি প্লাস কোসেক থিটা, কোসেক থিটার জায়গায় আমরা বসাবো 45 ডিগ্রি। সেক থিটা, সেক 45 ডিগ্রির মান √2 আর কোসেক 45 ডিগ্রির মান √2, তাহলে দুটো √2 যোগ করলে হয় 2√2, 2√2। বুঝতে পারলাম? তাহলে এই হয়ে গেল 2 নম্বর কোশ্চেনের সলিউশন। বুঝতে পারলাম? চলো 2 নম্বর কোশ্চেন আমাদের কমপ্লিট। এবার আমরা চলে আসবো 3 নম্বর কোশ্চেন নিয়ে। 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, বলেছে ax² প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 হলে দ্বিঘাত সমীকরণ দ্বয়ের বিজোড়দ্বয় বাস্তব ও সমান হলে b² ইকুয়াল টু কত হবে। আমরা এটা জানি, আমরা এখানে দেখাচ্ছি, আমরা এখানে জানি হচ্ছে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা হচ্ছে বিজোড়দ্বয় বাস্তব হওয়ার যে শর্ত। তাহলে আমরা এখান থেকে b² ইকুয়াল টু মাইনাস 4ac থেকে ওদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে প্লাস 4ac, তাহলে এটা অ্যান্সার হবে। তাহলে আমরা এখানে শূন্যস্থানে কি বসাবো 4ac। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেন বলেছে একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য অনুপাত 5:12:13 যদি হয় তাহলে ত্রিভুজটা সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। অবশ্যই এই অঙ্ক আগেও আমি তোমাদের করেছি, তাও বলে দিই, এখানে 13 কে যদি x ধরো, 12x ধরো আর 5x ধরো, এটাকে যদি অতিভুজ ধরো, এটা লম্ব ধরো, আর এটা যদি ভূমি ধরো, তাহলে সেক্ষেত্রে অতিভুজ সবসময় বড় হয় লম্ব এবং ভূমির থেকে। বুঝতে পারলাম? তাহলে এইভাবে এগুলো যদি x ধরো তাহলে সিম্পল ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা বলতে পারবো এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। নেক্সট চলে আসবো a ও b এবং b কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করেন, তাহলে 1050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা। এর যত টাকা দিয়েছে এবং যত টাকা পেয়েছে সেটা বলে দিয়েছে, বি এর মূলধন কত। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস প্রথম থেকে আমি তোমাদের শিখিয়েছিলাম যে আমরা এরকম ভাবে বলতে পারি এর মূলধন ইস টু বি এর মূলধন, বি এর মূলধন। ঠিক আছে, বি এর মূলধন, তাহলে এর মূলধন ইস টু বি এর মূলধন আমরা সমান সমান বলতে পারি এর লভ্যাংশ, এর লভ্যাংশ ইস টু বি এর লভ্যাংশ। আমরা জানি মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়। তাহলে এর মূলধন কত ছিল 900 টাকা, বি এর মূলধন সেটা তো আমরা জানি না, তাহলে সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। এর লভ্যাংশ 630 ছিল, লিখে দিলাম। আর বি এর লভ্যাংশ মোট লাভ হয়েছিল 1050, সেখান থেকে যদি এর লভ্যাংশ 630 হয় তাহলে 1050 থেকে 630 কে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের বেরোবে 420। তাহলে বোঝাতে পারলাম, তাহলে এর 900 টাকা মূলধন, 630 টাকা লাভ, মোট লাভ হয়েছিল 1050, সেখান থেকে 630 কে বাদ দিলে 420 হচ্ছে বি এর লভ্যাংশ, তাহলে এটা বি এর মূলধনটা বার করা ইজি হয়ে যাবে। তাহলে 900 থেকে আমরা বাই করতে পারি 630 বাই 420। এবার আমরা ইজিলি কাটবো, এদিকে দেখো একটা শূন্য দিয়ে এদিকে একটা শূন্য কেটে দিলাম, 9 দিয়ে এটাকে কাটলে 9 10 90 আর 9 দিয়ে করলে 7 9 63। ঠিক আছে, এবার যদি আমি এখানে 7 দিয়ে এটাকে কাটি, 6 7 42 0 60, তাহলে এবার এখানে কিছু নেই মানে একের সাথে x গুণ করলে x আর 60 এর সাথে 10 গুণ করলে 600, তাহলে x ইকুয়াল টু 600। তাহলে আমরা কি বলতে পারি বি এর মূলধন কত 600 টাকা, এটাই আমাদের কিন্তু জানতে চেয়েছিল বি এর মূলধন কত, তাহলে বি এর মূলধন বেরিয়ে গেল 600 টাকা। ঠিক আছে, চলো চলে আসি নেক্সট অঙ্কে। নেক্সট বলেছে 5x² মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান নির্ণয় করো। সর্বপ্রথম আমরা দুটো বীজের যোগফলের সূত্র জানবো। দুটো বীজের যোগফলের যে সূত্র তাটা হচ্ছে মাইনাস বি বাই এ, মাইনাস বি, বি বলতে এক্স এর সহগ, এক্স এর সহগ কত রয়েছে -2, আর এ কত এক্স স্কোয়ারের সহগ মানে 5। বুঝতে পারলাম? এবার দুটো বীজের গুণফলের সূত্র বসাবো, সি বাই এ, সি বলতে ধ্রুবক পদ মানে 3, আর এ বলতে একটু আগেই বলেছি এক্স স্কোয়ারের সহগ মানে 5। আচ্ছা এখানে বলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2/5 হয়ে যাবে, তাহলে দুটো বীজের যোগফলের সূত্র হচ্ছে 2/5, দুটো বীজের গুণফলের সূত্র হচ্ছে 3/5। ঠিক আছে, এবার আমরা চলো অঙ্কে শুরু করি। 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা রয়েছে, তাহলে আলফা আর বিটার মধ্যে যদি লসাগু করি তাহলে ওপর আলফা আলফা কেটে গিয়ে বিটার সাথে 1 গুণ হয় বিটা, বিটা বিটা কেটে গিয়ে আলফার সাথে 1 গুণ হয়
আলফা, তাহলে বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই কথা, যোগ করলে হচ্ছে 2/5 বাই করি আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটার মান আমরা বার করেছি 3/5, তাহলে 3/5 বসিয়ে দেবো। ঠিক আছে, আমরা কি বসাবো 3/5 বসিয়ে দেবো। এবার দেখো নিচের 5 আর নিচের 5 কেটে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল 2/3, অ্যান্সার হয়ে গেল 2/3। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এ বি সি ডি একটি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও এমন একটা বিন্দু এমন ভাবে অবস্থিত, এইখানে কিন্তু অঙ্কটা খুব দারুণ একটা অঙ্ক, ভালো করে শোনো। একটা আয়তকার চিত্র আঁকবো, এই হচ্ছে আয়তকার চিত্র, যেখানে ওটা এমন ভাবে অবস্থিত যে ও বি 6 সেমি। এখানে ধরো নাম দিয়ে দিই আগে, এ বি সি ডি, বলছে ও বি 6 সেমি, ও বি হচ্ছে 6 সেমি, এখান থেকে এইটুখানি করলাম 6 সেমি। আচ্ছা ও ডি, এই যে ও থেকে ডি একটু বেশি বড় হবে কারণ এটা 8 সেমি বলেছে, 8 সেমি বসালাম। এবং বলেছে ও এ 5 সেমি, এটা কিন্তু ও, তাহলে ও এটা কত সেমি 5 সেমি। আর তোমাকে জানতে চেয়েছে ও সির দৈর্ঘ্য, মানে ও থেকে সি এর যে ডিস্টেন্স সেটা তোমাকে জানতে চেয়েছে। তোমাদের একটা কথা বলি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সর্বদা সমান হয়, তা সেক্ষেত্রে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, এ ও এরকম ভাবে লিখতে হবে, এ ও তার স্কোয়ার প্লাস ও সি তার স্কোয়ার, মানে এই যে কর্ণ ইকুয়াল টু এই দিকের কর্ণটা আবার সমান হবে কিভাবে, ওডি তার স্কোয়ার প্লাস ওবি তার স্কোয়ার। আচ্ছা এও কত, এও দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 5, তাহলে 5 এর স্কোয়ার বসিয়ে দিই। ওসি কত, ওমা এটা তো আমরা জানি না, এটাই তো বার করবো। ওডি কত, ওডি 8 রয়েছে, 8 এর স্কোয়ার। আর ওবি কত আছে 6, 6 এর স্কোয়ার, তাহলে ওসি স্কোয়ার ইকুয়াল টু 8 এর স্কোয়ার কত 64 প্লাস 6 স্কোয়ার 36, আর এই যে 5 স্কোয়ার 25, বাঁ দিকে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে যদি একটুখানি হিসাব করি 36 আর 64, 64 আর 36 100, 100 থেকে 25 গেলে 75, স্কোয়ার উঠলে এদিকে গিয়ে রুট, মানে ওসি ইকুয়াল টু হয়ে গেল রুট 75। তাহলে রুট 75 মানে আমরা সবাই জানি 5 ইন্টু 5 25, 25 5 75, তাহলে দুটো 5 থেকে একটা 5 বাইরে, রুট ভেতরে থেকে যাবে। তাহলে ওসি আমাদের বার করতে বলেছিল, যেটার মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে কত অ্যান্সার হলো 5√5, তাহলে 5√5 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বলতে পারলাম। চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, 8 সেমি ও 3 সেমি, তাহলে দুটো বৃত্ত আঁকবো। ঠিক আছে, দুটো বৃত্ত আঁকি, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই বৃত্তটা একটু ছোট হবে। ঠিক আছে, এই বৃত্তটা ছোট হবে, এটা হচ্ছে 8 সেমি ব্যাসার্ধ, এটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ, এটা হচ্ছে 8 সেমি ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা বলেছে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলতে এখান থেকে এতটা দূরত্ব কত বলেছে 13 সেমি, খুব ভালো কথা। আচ্ছা এবার তোমাদের একটা কথা বলি, এই যে এইটা 8 সেমি এটা 3 সেমি, এটাকে যদি আমরা সোজাসুজি টেনে দিই, তাহলে সোজাসুজি যদি টেনে দিই তাহলে এইটুকুখানি কিন্তু 3 সেমি, আর এই অংশটা একটু যদি বড় করে বৃত্তটা আঁকলাম ভালো হতো, এই অংশটা কত 5 সেমি, বললাম। এবার এখান থেকে একটা সরল সাধারণ স্পর্শক গেছে, ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, যেখানে দুটো বৃত্তকে টাচ করেছে, বলতে পেরেছি। এবার তোমাদের একটা কথা বলি, এইখান থেকে এইটুকুখানি 3, এইটুকুখানি 3, এই যে বাকি অংশটুকু কত 5 সেমি, তাহলে এইটুকুখানি 5 সেমি। ঠিক আছে, তোমাদের জন্য চলো আরেকবার চিত্রটা আঁকছি, তোমাদের দেখো। চলো চিত্রটা একটু এঁকে নিলাম, দেখো ও আর পি দুটো বৃত্ত, সেখান থেকে ওপি হচ্ছে 8 সেমি, ওপি হচ্ছে কত 8 সেন্টিমিটার, কেন 8 সেমি ব্যাসার্ধ, আর পি কিউ হচ্ছে কত, পি কিউ হচ্ছে কিন্তু তোমার 3 সেন্টিমিটার, কত সেন্টিমিটার 3 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার তোমাকে যদি প্রশ্ন করি তাহলে পি আর কত, তাহলে পি আর তুমি ইজিলি বলতে পারবে এইটুকুখানি 3, এইটুকুখানি 3, তাহলে এইটুকুখানি কত হবে 8 থেকে 3 গেলে 5 সেন্টিমিটার, তাহলে এইটুকুখানি কিন্তু পি আর হয়ে গেল 5 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত বলেছিল 13 সেন্টিমিটার, তাহলে এটা 13 সেন্টিমিটার হলে এটাও 13 সেন্টিমিটার হবে, তাহলে এইটা 5 জেনে গেলাম, এটা 13 জেনে গেলাম, তাহলে পি কিউটা ইজিলি বার করতে পারবো। সর্বপ্রথম বলি এটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এর অপোজিটে 13 স্কোয়ারটা হচ্ছে কি অতিভুজ, লম্ব হচ্ছে 5 স্কোয়ার, আর ভূমি হচ্ছে পি কিউ তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান দিয়ে 13 স্কোয়ার মানে 169, 5 স্কোয়ার 25, এদিকে এসে -25 হবে পি কিউ স্কোয়ার। এবার অনেকে বলে এদিকে মানে, আর ডান দিক থেকে বাঁ দিকে এসছে, তাহলে এটা দুটোর মধ্যে বিয়োগ করলে হবে 144, তাহলে পি কিউ তার স্কোয়ার তুললে এদিকে রুট, তাহলে 12 হবে, পি কিউ হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে পি কিউ ইজিলি বলতে পারবো 12 সেন্টিমিটার। এবার এদের এইটাই আমাদের জানতে চেয়েছিল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যটা কত, তাহলে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বেরিয়ে গেল 12 সেন্টিমিটার। দেখো এখানে তাই বলেছিল কোশ্চেনে, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। ঠিক আছে, বলতে পারলাম। এখানে ছবিটা একটু প্রবলেম হয়েছিল, তাই জন্য এখানে ছবিটা সুন্দর করে এঁকে দিয়েছি। ঠিক আছে, তবে তোমরা যদি ভিডিও এগোতে পারো বা দেখতে পারো তাহলে যেটা হবে, এটার একটা শর্টকাট ট্রিক শেখাবো, পরবর্তীবার আরেকবার অঙ্কটা আসবে তখন। তো চলো এখন আমরা নেক্সট অঙ্কে চলে যাই। চলো নেক্সট অঙ্কে চলে এসেছি, tan 4 থিটা
tan 60 টা ইকুয়াল টু 1, তাহলে আমরা লিখে নিই tan কি আছে 4 থিটা ইনটু tan 6 থিটা ইকুয়াল টু 1। আমরা এটা বলতে পারি tan 4 থিটা ইকুয়াল টু 1, এই tan 60 টাকে এদিকে বাই করে দেবো, tan 60 টা হয়ে গেল। তাহলে tan 4 থিটা 1 বাই tan থিটা মানে cot 6 থিটা, আবার tan 4 থিটা আবার এই cot থিটাকে তুমি লিখতে পারো tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। বোথ সাইড দিয়ে tan কেটে গেল, তাহলে 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবার তুমি আরেকটা কাজ করতে পারো, 4 থিটা যেমন আছে 6 থিটাটাকে বাঁ দিকে টেনে নাও, প্লাস 6 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10, কাটাকুটি হয়ে গিয়ে 9 থিটা হয়ে যাবে। কাটাকুটি হয়ে গিয়ে কি হবে, থিটা ইকুয়াল টু 9 থিটা হয়ে যাবে। কেন 10 দিয়ে 90 কে কাটলে 9 হবে, তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তোমাকে তাই জানতে চেয়েছিল থিটার মান নির্ণয় করো। থিটার মান কি করতে বলেছিল তোমাকে, থিটার মানটা নির্ণয় করতে বলেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো। বুঝতে পারলে তো, এখানে 6 থিটাটাকে ডান দিকে গিয়ে বাই করে দিয়েছি, 1 বাই tan মানে cot থিটা, cot থিটা আবার কি লিখতে পারি, tan থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, tan কেটে গেল, 4 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। এবার 6 থিটাটাকে এদিকে টেনে নিলাম, তাহলে tan থিটা tan থিটা মানে tan থিটা হলো, tan থিটা বলছি tan থিটা, এবার 10টা গুণ আছে পাশে গিয়ে ভাগ হয়ে গেল। বড় বললাম তোমরা একটু বাগুলো দিয়ে নেও, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি চাইছি না ভিডিও লেন্থ আর বাড়াতে, কারণ এইসব ভিডিও আগে দিতে হতো, আমি যেহেতু আমার একটা বিশেষ বড় সমস্যার কারণে দিতে পারিনি, আমি তাই চাইবো যত তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করতে পারি। তাই যারা একটু বুঝতে অসুবিধা হবে দ্বিতীয়বার করে দেখে নেবে। ঠিক আছে, চলো চলে আসছি পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কে আমরা এবার চলে এলাম, কি বলেছে, ui ইকুয়াল টু xi মাইনাস 35 বাই 10 সামেশন fi ui ইকুয়াল টু 30 হলে সামেশন fi 60 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করি। চলো এখানে না এরকম ভাবে তোমরা লিখবে, সামেশন ui fi বাই সামেশন fi, এটা আমরা গড়ের যে সূত্র সেটা জানি, এটা ইকুয়াল টু তোমরা একটা কাজ করে দাও, এটা ইকুয়াল টু লেখো সামেশন ui। এবার ui এর মান কত ছিল, xi মাইনাস 35 বাই 10, আর সামেশন UIFI এর মান দেখো, UIFI এর মান এখানে বলে দিয়েছিল 30, তাহলে এখানে 30 বসালাম, আর FI এর মান বলেছিল 60, তাহলে 60 বসালাম, হয়ে গেল। এবার এখান থেকে ইজি প্রসেসে করব, 30 দুগুণে 60 আর 2 দিয়ে 10 কে কাটবো, 2 5 এ 10 হয়ে গেল। এদিকে কিছুই নেই, তাহলে 1 বাই 1 কোনাকুনি গুণ করি, তাহলে এটার সাথে এক গুণ করলে হবে xi মাইনাস 35 আর 5 এর সাথে এক গুণ করলে 5, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি xi ইকুয়াল টু 5, 35 ওদিকে গেলে প্লাস হবে, তাহলে 40, তাহলে xi এর মান বেরিয়ে গেল আমাদের 40। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো। এই অঙ্ক তোমরা সবাই পারো, এই অঙ্ক করাবো না, তবে এই অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য। ফাতিমা, শ্রেয়া, স্মিতা তিনজনের মোট 6000 টাকা ব্যবসা করেন। এক বছর পর ফাতিমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে লভ্যাংশ 50, 100, 150 টাকা পায়। আমি ছোট্ট করে একটু করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ফাতিমার এফ ধরলাম, শ্রেয়া এস ধরলাম, স্মিতাকেও আমি ছোট হাতের এস ধরলাম, দিয়ে তিনজন প্রফিট কত করেছে, 50, 100, 150। এই প্রফিটের অনুপাত করি, 50 কে 50, 50 দুগুণে 100, 50 তিনে 150, তাহলে বেরিয়ে গেল। এবার মোট ক্যাপিটাল ওরা কত টাকা ইনভেস্ট করেছিল, 6000 টাকা, তাহলে 6000 ইন্টু কারটা জানতে চেয়েছে, তুমি যদি একটু ভালো করে দেখো স্মিতারটা জানতে চেয়েছে, স্মিতা মানে ছোট হাতের এস, তাহলে তার আনুপাতিক ভাগ মানে অনুপাত কত ছিল, 3 ছিল। এবার বাকি সবার যোগ করব, মানে 1 + 2 + 3, এই প্রসেসটাকে কিন্তু বলে আনুপাতিক ভাগাড়। তোমাদের আগেও শিখেছো, বহু বছর শিখেছো, এখন বছরের শেষ দিন, 3 আর 2 5 6, 6 দিয়ে 1000 কে কাটলে হবে, 6 দিয়ে 6000 কে কাটলে হবে 1000, 1000 এর সাথে 3 গুণ করলে হবে 3000 টাকা। তাহলে স্মিতা কত টাকা দিয়েছিল, স্মিতা ব্যবসায় 3000 টাকা ইনভেস্ট করেছিল বা লগ্নি করেছিল। ঠিক আছে, চলো সময় নষ্ট না করে নেক্সট অঙ্কে চলে যাব। চলো নেক্সট অঙ্ক খুব সোজা, এই অঙ্ক কিন্তু বহুবার আসে, তাই আমি শর্টে একটু দেখিয়ে দিচ্ছি। a/b, তোমরা a/b টাকে তোমরা a/b করতে পারো, b/c তোমরা ইনটু করে b/c করতে পারো, c/d টাকে তোমরা c/d করতে পারো। আর এই যে এইগুলো যেগুলো লিখলে তার ডান দিকগুলো সমান সমানের ডান দিকে লেখো, তাহলে 3:2 মানে 3/2, 5:8 মানে 5/8, আর 6:7 মানে 6/7। চলো কাটাকুটি করো, b/c কেটে গেল, মানে a/d থাকলো, a/d থাকলো। আর এখান থেকে যদি কাটাকুটি করি, 2 দিয়ে 2 4 8, আর 2 দুগুণে 4, 2 3 6, আর কিছু হচ্ছে না, আর কিন্তু কাটাকুটি কিছুই যাচ্ছে না। আচ্ছা, আর কিছু কাটাকুটি যাবে, হ্যাঁ যাবে তো, 3 আর 3 ভোগ কাটা হয়ে গেছে, তাহলে উপরে থাকলো 5, নিচে থাকলো 14, তাহলে আমরা a/d বলতে পারি 5:14, 5:14। চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো, বলছে অকেন্দ্রীয় বৃত্ত। আচ্ছা, একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকি, একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকি। চলো কাকারা অকেন্দ্রীয় বৃত্তকে নিয়েছি, ও দিয়ে দিয়েছি নাম PQ এর ব্যাস, তাহলে PQ এর ব্যাস দিয়ে দিলাম, PQ এর একটা ব্যাস, আর বৃত্তের ওপর একটা বিন্দু, আর ওপর একটা বৃত্তের ওপর একটা বিন্দু নিয়ে নিয়েছি,
বলছে পি আর সমান সমান আর কিউ, এই যে পি আর সমান সমান আর কিউ বলেছে, দুটো দৈর্ঘ্য সমান। এবার বলছে অ্যাঙ্গেল আর পি কিউ এর মান কত, আর পি কিউ এইটার মান কত। তোমাদের একটা কথা বলে রাখি, অ্যাঙ্গেল পি আর কিউ এর মানটা জানতে হবে। পি আর কিউ এইটা কি জানো, এই দেখো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, আগেও বলেছি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে। তাহলে পি আর কিউ হচ্ছে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়ে গেল। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ কত, তোমাদের একটুখানি বলে রাখি, এই পি আর 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 কিউ দুটো সমান বাহু, সমান বাহু, পি আর 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 কিউ, আরে সরি পি আর 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 কিউ এই দুটো বাহু সমান। তাহলে তোমাকে একটা ছোট্টবেলা একটা কথা বলেছিলাম মনে আছে, এই ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটার এই বাহুটা সমান, এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে এই বাহুটার বিপরীত অ্যাঙ্গেল আর এই বাহুটার বিপরীত অ্যাঙ্গেলও সমান হবে। তাহলে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো অ্যাঙ্গেলের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। সেখান থেকে এই অ্যাঙ্গেলটা বাদ গেল মানে 90 ডিগ্রি। এবার যেটা হলো সেটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ কত হবে, 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ সমান হবে, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 45 ডিগ্রি হবে। তাহলে এটা 90 হলে এটা 45, এটা 45। আমাকে জানতে চেয়েছিল আর পি কিউ, তাহলে আর পি কিউ ইকুয়াল টু 45 ডিগ্রি হলো। বুঝতে পারলাম, বুঝতে পেরেছি। এটা মাথায় রাখতে হবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ আর সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান তাদের অপোজিট দিকের অ্যাঙ্গেল গুলো সমান হবে, ঠিক আছে। চলো এবার আমরা চলে আসবো পরবর্তী অঙ্ক নিয়ে। নেক্সট কোশ্চেনে চলে আসি, কি বলেছে, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন নির্ণয় করতে চেয়েছে। আরে বাবা, গোলকের আয়তনের সূত্র সবাই আমরা জানি, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 বসিয়ে দেবো, পাই বসিয়ে দেবো, আর এর জায়গায় কি বসাবো, 2r এর কিউব। তাহলে 2r এর কিউব। তাহলে এবার এখান থেকে কি করব, 4/3 যেমন আছে লিখে দেব, পাই যেমন আছে বসিয়ে দেবো, 2 এর কিউব হয় 8, আর এর কিউব আর রেখে দেবো, ঠিক আছে। তাহলে আর তো কিছু কাটাকুটি যাওয়ার গল্প নেই। তাহলে এখানে কি হবে, 8 4 এ 32 পাই আর কিউব, 32 পাই আর কিউব বাই 3, ঠিক আছে, 4/3 পাই আর কিউব। তাহলে হয়ে গেল, ঠিক আছে, 32 পাই আর কিউব বাই হচ্ছে তোমার কি বললাম 3 হলো, ঠিক আছে। আর এর কিউব, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বলেছে, তাহলে আর এর জায়গায় 2r বসিয়ে দেবো, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। বললাম, চলো তাহলে এটা আয়তন বলেছিল, তাহলে এটা হবে ঘন একক। এখানে যেহেতু একক বলে কিছু বলেনি, তাহলে ঘন একক, ঠিক আছে। এগুলো কিন্তু 2 মার্কসের আসতে পারে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন বলেছে কোন গোলকের ব্যাসার্ধ আর, আয়তন ভি হলে ভি ভ্যারিয়েশন আর কিউব। নেক্সট কোশ্চেনে চলে আসবো, সত্য মিথ্যা। এটা কিন্তু কখনো কখনো আসে, দেখে নাও, এক্স স্কোয়ার ইকুয়াল টু 100, স্কোয়ার উঠে গেলে এদিকে রুট 100, রুট 100 মানে কি প্লাস মাইনাস 10 হবে, কিন্তু মাথায় রাখবে এটা হচ্ছে সত্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে আসি, বার্ষিক সুদ আসলের 1/16 অংশ 8 মাসে 690 টাকা সুদ কত। এবছর এরকম টাইপের একটা অঙ্ক আসার চান্স প্রবল রয়েছে। আমি একটা কথা বলবো, তোমরা সর্বপ্রথম এইটুকুখানি অঙ্কটা করবে। কি করবে, বার্ষিক সুদ আসলের এত অংশ বলেছে, তাহলে আসল আমাকে বলেনি, পি ইকুয়াল টু এক্স, তারপরে সময় বার্ষিক বলেছে, তাহলে 1 ধরে নেবো। সুদ বলেছে আসলের 1/16 অংশ মানে x/16, ঠিক আছে। আর এটাই তো আমাদের বার করতে হবে। তাহলে আমাদের সূত্র কি ছিল, i ইকুয়াল টু পিটিআর বাই 100, পিটিআর বাই 100, i ইকুয়াল টু পিটিআর বাই 100। i এর মান কত বেরিয়েছে, x/16, x/16 বসিয়ে দাও। p এর মান কত, x, t এর মান 1, আর এর মান আর বাই 100। এবার চলো কাটাকুটি করি, x x ভোগ কাটা হয়ে গেল, ঠিক আছে। এবার এখানে 4 দিয়ে 4 4 16, 4 25 100, এখানে কিছু নেই মানে 1। তাহলে 4 এর সাথে আর গুণ করলে 4r, আর 25 এর সাথে 1 গুণ করলে 25। তাহলে সুতরাং r ইকুয়াল টু কি হবে 25, আর এই যে 4 গুণ ছিল এর পাশে এসে বাই হয়ে যাবে। তাহলে এটা বেরিয়ে গেল আর এর মান। এইটুকু শ্রেণী আমাদের প্রথম পার্ট হলো। নেক্সট পার্ট শুরু করব, 8 মাসের 690 টাকা সুদ কত হবে। তাহলে p ইকুয়াল টু হচ্ছে 690, 8 মাস বলেছে, সময় হচ্ছে 8 মাস, তাহলে মাস বললে 8/12 করে লিখতে হয়, ঠিক আছে। আর আর আমাদের বেরিয়েছে 25/4, 25/4 বার করে নিলাম। এবার i বার করব, i ইকুয়াল টু কি হয়, একেবারে ডাইরেক্ট বসাবো, p, t মানে কত রয়েছে 8/12, তাহলে 8/12 বসিয়ে দেবো। আচ্ছা, আর মানে কত রয়েছে 25/4, আর নিচে 100 থাকে, বসে গেল। তাহলে আরেকবার বলি, পি টি আর বাই 100, আরেকবার বলছি পি টি আর বাই 100। এবার আমরা কাটাকুটি করবো, 0 0 কেটে গেল। তাহলে হচ্ছে তোমার এখানে 4 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 6 2 6 12, 3 দিয়ে হচ্ছে 3 দুগুণে 6, আর 3 দুগুণে 6, 3 3 কে 9, তাহলে 23। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, 25 দিয়ে 5 5 5 দুগুণে 10, 5 5 25, তাহলে কত হলো, আচ্ছা সরি 5 5 25, 5 5 25, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে উপরে কত থাকলো
23 ইন্টু 5 আর নিচে থাকলো 4, তাহলে এইটা যদি তোমরা গুণ করো হবে 115/4। এবার এটাকে তোমরা ভাগ করবে, উপরে বড় নিচে ছোট আছে, এইটুকুখানি জিনিস কিন্তু তোমরা নিজেরা করে নেবে, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্কে চলে আসবো। 7x² - 66x + 27 = 0 সমীকরণের বিজোড় যোগফল আর গুণফলের অনুপাত। যোগফলের অনুপাতের সূত্র মানে যোগফলের সূত্র কি -b/a, অনুপাত গুণফলের সূত্র c/a। -b মানে কি -66, তাহলে -b মানে -66, a মানে কত x² মানে 7, c মানে কত c মানে হচ্ছে 27, আর a মানে কত x² এর সহগ মানে 7, ঠিক আছে? এবার তুমি একটা কাজ করো, এখান থেকে ভালো করে ব্যাপারটা কিন্তু বুঝবে। এখান থেকে 7 7 ভোগ কাটা হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস মানে 66, 66:27। তাহলে এবার যদি তুমি একটা কাজ করো 3 দিয়ে করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 নং 27, ব্যাস 22:9 থাকলো, ঠিক আছে? তুমি শর্টে করো কিন্তু চেষ্টা করো যেন ঠিকঠাক হয়। আর যদি মনে হয় যে তোমরা লিখে করবে, লিখে করতে পারো, তাহলে আমরা লিখবে দুটো বীজ আলফা ইন্টু বিটা, এদের দুজনের যোগফল হচ্ছে -b/a, দুটো বীজের গুণফলের সূত্র হচ্ছে c/a, বলে এরকম ভাবে তোমরা করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্কে চলে আসি, হরের করণী নিরসন কি আছে? 12 √15 - 3, √15 - 3 আছে, ঠিক আছে? এদিকে দেখাও, 12 √15 - 3 আছে, তাহলে এর করণী নিরসন করবো। এদিকে দেখাও, √15 - 3, এর ঠিক অপোজিট সাইন বসাবো, √15 + 3 দিয়ে নিচে একবার গুণ, ওপরে একবার গুণ, ঠিক আছে? চলো করি। তাহলে 12 সাথে √15 করলে 12 √15 প্লাস 3 এর সাথে 12 গুণ করলে 36, √15 এর যদি স্কোয়ার করি তাহলে √15 তার স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 3 স্কোয়ার হয়ে গেল। এবার একটা কাজ করবো, 12 আর 36 থেকে আমরা 12 কমন নেব, তাহলে √15 প্লাস 3 12 36, √15 এর স্কোয়ার হবে 15 আর 3 এর স্কোয়ার হচ্ছে 9, তাহলে এখান থেকে হচ্ছে 12 √15 প্লাস 3, আর এখান থেকে 15 থেকে 9 গেলে 15 থেকে 9 গেলে 6, তাহলে 6 দুগুণে 12, তাহলে কাটাকুটি হয়ে গিয়ে 2 √15 + 3, এটাই হয়ে গেল আমাদের করণী নিরসন। এরকম টাইপের হরের যদি করণী নিরসন করতে দেয়, মাথায় রাখবে যে সাইনটা থাকবে তার অপোজিট সাইন দিয়ে নিচে একবার গুণ, উপরে একবার গুণ করবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে একটি গোলকে তিনটি মাত্রা 4 5 7 তাদের পরিসংখ্যা p-2 p+1 p-1, তাহলে চলরাশি, আচ্ছা সরি এটা বলেছে একটি চলকের, এটা চলকের আছে, ঠিক আছে বাবু? একটি চলকের তিনটি মান 4, 5, 7 তাদের পরিসংখ্যা এত হলে চলটির যৌগিক গড় 5.4 হলে p এর মান কত? আমি একটু আস্তে আস্তে লিখছি, এটা লিখলাম সংখ্যা, এরপরে লিখলাম পরিসংখ্যা, এরপরে লিখবো সংখ্যাকে আমরা ধরবো xi, পরিসংখ্যাকে আমরা ধরবো fi, আর এটাকে ধরবো xi fi। তাহলে সংখ্যা কি কি ছিল? 4 5 7, পরিসংখ্যা ছিল কি p-2 p+1 p-1, xi fi কি হবে? 4 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 4p - 8 হবে, 4p 4 এর সাথে p গুণ করলে 4p, মাইনাস আছে মাইনাস, 4 এর সাথে 2 গুণ করলে 8, 5 এর সাথে p গুণ করলে 5p প্লাস 5 এর সাথে 1 গুণ করলে 5, 7 এর সাথে p গুণ করলে 7p মাইনাস 7 এর সাথে 1 গুণ করলে 7 হয়ে গেল। এবার আমরা কি করব? এগুলো সব যোগ করব, এগুলোর আমরা সব যোগ করব, এটা যোগ করলে হবে p p p মানে 3p। আচ্ছা দেখো ভালো করে ব্যাপারটা বুঝবে, 2 আর 1 এ 3, -3 আর +1 মানে -2 হবে। আচ্ছা 4p 5p 9p 9p 7p 16p, 8 আর সাথে 15, 15 থেকে 5 গেলে -10 হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, যা সূত্র ফেলতে হবে, সামেশন xi fi, যেটা আমাদের এটা বেরোলো, কিন্তু এটা কিন্তু সামেশন xi fi বেরিয়েছে, আর এটা কিন্তু বেরিয়েছে সামেশন fi, তাহলে হবে সামেশন fi ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 5.4। জাস্ট তোমরা এই মানটা বসাও, 16p - 10, আর এটা বেরিয়েছে 3p - 2, আর 5.4 পয়েন্ট তুলে কত? নিচে 10 এলো, কারণ পয়েন্ট তুলে এক, পরে একটা সংখ্যা একটা শূন্য। জাস্ট এবার ক্যালকুলেশন করো, কোনাকুনি গুণ করো, তাহলে কিন্তু অঙ্ক তোমাদের ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারলাম? চলো নেক্সট অঙ্কে আমরা চলে আসি। এইটুকু কিন্তু পার্ট তোমরা করে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, অবশ্যই আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলেছে? a² bc এবং 4bc এর মধ্যে সমানুপাতি x হলে x এর মান নির্ণয় করো। তাহলে চলো আমরা শুরু করি। এর শর্টকাট ট্রিক্স তোমাদের বলে দিই মধ্য সমানুপাতি নির্ণয়ের। রুট আন্ডার এই দুটো পদের গুণফল, a² bc ইন্টু, এটা কি 4abc তো? হ্যাঁ 4bc। তাহলে যদি আমরা করি তাহলে দেখো ভালো করে দেখো, এখানে কি আছে? a² লিখে দিলাম, b আর b গুণ করলে b², c আর c গুণ করলে c², 4 যেমন ছিল বসে গেল। তাহলে এবার রুট থেকে কি আসে? রুট থেকে a² থেকে a বেরিয়ে আসে, b² থেকে b বেরিয়ে আসে, c² থেকে c বেরিয়ে আসে, আর 4 থেকে 2 বেরিয়ে আসে, 2abc।
তাহলে 2abc হয়ে যাবে। ঠিক আছে, তাহলে x এর মান আমাদের বেরিয়ে গেল। বদলাম তাহলে a স্কোয়ার b আর b গুণ করলে b স্কোয়ার, c গুণ করলে c স্কোয়ার, 4 ছিল। এবার a স্কোয়ার থেকে a বেরোলো, b স্কোয়ার থেকে b বেরোলো, c স্কোয়ার থেকে c বেরোলো, 4 থেকে 2 বেরিয়ে গেল। হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। বলেছে tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2 হলে sin থিটা মাইনাস 15 ডিগ্রি এর মান কত? তাহলে চলো আমি এখান থেকে সুন্দর করে করাচ্ছি, এদিকে তাকাও। tan থিটা ইন্টু cos 60 ডিগ্রির মান হাফ ইকুয়াল টু √3/2। আচ্ছা আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা ইকুয়াল টু, এটা ওপাশে গিয়ে উল্টে যাবে, তাহলে √3/2 ইন্টু 2/1, তাহলে হয়ে গেল tan থিটা ইকুয়াল টু √3 কার মান? tan 60 ডিগ্রির মান। তাহলে tan কেটে গেল, থিটা ইকুয়াল টু হয়ে গেল 60 ডিগ্রি। আমাকে বার করতে দিয়েছে sin থিটা মাইনাস 15 ডিগ্রি, তাহলে থিটা মানে কি? sin 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে sin 45 ডিগ্রি। তাহলে sin 45 ডিগ্রির যদি মান বলি তাহলে হবে 1/√2, 1/√2। বদলাম। চলো নেক্সট কোশ্চেনে চলে আসা যাক। নেক্সট কোশ্চেন বলেছে x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বিজোড়দ্বয়ের সমষ্টি কে হলে কে এর মান নির্ণয় করো। তুমি একটা কাজ করে এভাবে লেখো x স্কোয়ার মাইনাস এক্স প্লাস কে 2x মাইনাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা ইকুয়াল টু লিখলে এরপরে তোমরা যেটা করবে এখান থেকে লিখবে x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2kx মাইনাস কে ইকুয়াল টু 2। এখান থেকে তুমি x কমন নাও, তাহলে যদি x কমন নাও, ঠিক আছে, এখান থেকে যদি তুমি প্লাস x কমন নাও তাহলে কি পড়ে থাকবে? 2k মাইনাস 1, 2k মাইনাস 1। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার মাইনাস কে যেমন ছিল ইকুয়াল টু 2 যেমন আছে বসে গেল। ঠিক আছে, এই অবধি তোমার হয়ে গেল। এইটুকুখানি দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে ইকুয়েশন সেটা বেরিয়ে গেল। ঠিক আছে, এবারে একটা কাজ করব, এখান থেকে একটা কাজ করব, আমরা এরকম ভাবে লিখবো, এই যে এইটা 2k মাইনাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, এখান থেকে আমরা কে এর মানটা বার করবো, কে ইকুয়াল টু লিখবো মাইনাস 1টা ওদিকে গিয়ে প্লাস 1 হবে, মানে হয়ে যাবে 3, আর 2টা গুণ ছিল বাই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা বার করে নিলাম। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। বলেছে একটি বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা বিএ ও ডিসি বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করো। এগুলো কিন্তু তোমাদের সাধারণত ছোট ছোট প্রয়োগ হিসেবে আসবে। এই কোশ্চেনটা তোমরা ট্রাই করবে, যদি না পারো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে দুদিন বাদে গিয়ে দেখবে, পুরো এই 100 এর সলিউশন দিয়ে দেবো। এখন আপাতত দিচ্ছি না, কারণ তোমাদের এটা যদি এখন বোঝাতে শুরু করি এটাই প্রায় 10-15 মিনিট লাগবে বোঝাতে, আমি ভিডিও লেন্থ বাড়াবো না। ঠিক আছে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু দেখে নিও, খুবই সোজা অঙ্ক, কিছুই আলাদা কিছু নেই। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন বলেছে ত্রিভুজ এবিসি এর এসি ও বিসি বাহু দুটির ওপর যথাক্রমে এল ও এম দুটি বিন্দু এমন ভাবে অবস্থান করে যে এল এম সমান্তরাল এবি। মানে এই একটা ত্রিভুজ আঁকলাম, ভালো করে শোনো, ছোট্ট করে বোঝাচ্ছি। এ বি সি, এদের ওপর একটা এল এম একটা বাহু, মানে এল আর এম একটা বিন্দু, যেটা যুক্ত করলে এল এম এর সাথে বিসি সমান্তরাল হয়েছে। এবার তোমাকে বলেছে এ এল এক্স, এই যে এ এল এইটুকুখানি, এই যে এ এল হচ্ছে বলছে x মাইনাস 2, ভালো কথা লিখে দিয়েছি। আবার বলেছে এসি, এসি মানে কি? এই যে পুরো এখান থেকে পুরো এসি, এই যে এসিটা বলেছে কত? 2x প্লাস 3, খুব ভালো কথা। বলছে বিএম হচ্ছে x মাইনাস 3, বিএমটা হচ্ছে x মাইনাস 3, বিএমটা কি বলছে? x মাইনাস 3। বিএম কোথায়? এই দেখো বিএম, আচ্ছা বিএম এই যে 1 সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, একবার এখানে ভালো করে দেখো, আমি এখানটা লিখছি, এখানটা এ বি সি লিখি, তাহলে প্রপার হবে। হলো, এবার এখান থেকে আমাদের কি কি বলেছিল? এ এল বলেছিল, ঠিক আছে ঠিক লিখেছি। এসি বলেছিল, মানে এই পুরোটা হচ্ছে আমাদের কত হবে? এসি হবে 2x প্লাস 3। তারপরে বলেছে বিএম, এই যে এইটুকুখানি বলেছে আমাদের কত? বিএমটা বলেছে x মাইনাস 3, লিখে দিয়েছি। আর পুরো বিসিটা বলেছে 2x, বিসিটা পুরো বলেছে 2x। বদলাম। তোমরা আরেকবার রিপিট করছি, এদিকে দেখো ছবিটা, মেন ছবিটাই, ব্যাস আর কিচ্ছু নেই। এখানে লিখলাম এ বি সি, এদের মাঝে একটা বিন্দু নিলাম এল আর এম, এটাকে যুক্ত করলাম, এটা এল এটা এম। আমাকে প্রথমে বলেছে এ এল এর ডিস্টেন্স, এল এর ডিস্টেন্স কত বলেছে? বলেছে x মাইনাস 2। আবার বলেছে এসি, মানে এই যে পুরোটার ডিস্টেন্স বলেছে আমাকে 2x প্লাস 3। তারপরে বলেছে বিএম এর ডিস্টেন্স, বিএম এর ডিস্টেন্স বলেছে কত? বিএম এর বলেছে x মাইনাস 3। আবার পুরো বিসির ডিস্টেন্সটা বলেছে, পুরো বি থেকে সি এর ডিস্টেন্স বলেছে 2x। বুঝতে পারলাম? এবার এখানে না একটা থ্যালাসের উপপাদ্যের যে সূত্র সেটা বসিয়ে করতে হবে। এটা তোমরা একটা কাজ করো, বাদ দিয়ে দাও, এটা যদি না বুঝতে পারো এইটা দিয়ে বুঝে নেবে। ঠিক আছে, চলো তাহলে আমি পরের পেজে অঙ্কটা করছি। আচ্ছা আগে এখানেই আমি সূত্রটা লিখে নিই। থ্যালাসের যে সূত্র ছিল, এই যে এ এল,
এটার সাথে সমান্তরাল হচ্ছে পুরো বাহুটা এসি, এবং বিএম এর সাথে পুরোটা সমান্তরাল হচ্ছে বিসি। তাহলে এল কত ছিল? এল ছিল এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু বসালাম। এসি কোনটা ছিল? এসি পুরোটা ছিল, তাহলে 2x প্লাস 3। আর বিএম কোনটা ছিল? বিএম ছিল এক্স মাইনাস 3, আর বিসি ছিল 2x। ব্যাস, এটার ক্যালকুলেশন করে তোমাকে এক্স এর মান বার করতে হবে। চলো করে দেখাই। তো চলো কোনাকুনি গুণ করলাম, এবার এখানে গুণ করবো। 2x এর সাথে x গুণ করলে 2x স্কোয়ার, প্লাস 2x এর সাথে 3 গুণ করলে 6x, প্লাস 3x, 3 আর 3 গুণ করলে -9, 2x স্কোয়ার মাইনাস 4x। সব বাদিকে টেনে নাও, 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, 6 আর 3 9x, প্লাস 4x মাইনাস 9 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এখান থেকে এটা ভোগ কাটা, 9x আর 14x হচ্ছে কত x? 9 থেকে, আচ্ছা সরি, এটা কি ছিল? মাইনাস ছিল, তাই তো? এটা এর পাশে এসে প্লাস হলো। আর এখানে ছিল 3 দুগুণে 6, এটা মাইনাসে ছিল, তাহলে এটা -9x, এটা -9x, তাহলে -9x থেকে 4x গেলে হচ্ছে -5x। 1 সেকেন্ড, এখানে ছিল প্লাস 3x, এখানে হচ্ছে -6x, তাহলে এটা হচ্ছে -3x হবে, -3x। তাহলে 4x থেকে 3x গেলে হচ্ছে x হবে, x -0, তাহলে x = 9 হবে। তাহলে আরেকবার রিপিট করছি, এখানটা একটু গন্ডগোল হয়েছিল। 3 দুগুণে 6, -6x, প্লাস 3 এর সাথে x গুণ করলে 3x, 6টা x থেকে 3টা x গেলে 3টা x, যেহেতু 6 বড় তাই তার আগের সাইন বসলো। -4x এদিকে এসে প্লাস 4x হলো, তাহলে 4টা x থেকে 3টা x গেলে একটা x, আর -9 ওদিকে চলে গেলে +9, তাহলে x এর মান বেরিয়ে গেল 9। ঠিক আছে, বুঝতে পারলাম। এগুলো কিন্তু তোমরা অবশ্যই বা এই জিনিসগুলো দিয়ে দিও, এগুলোর দিকে আমি ধ্যান দিচ্ছি না, কিন্তু পরীক্ষা হলে কিন্তু এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। আমরা চলে আসি tan 2a ইকুয়াল টু cot a মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই যে tan 2a টা আছে না, এটাকে তুমি cot এ কনভার্ট করে নাও। ঠিক আছে, cot 90 ডিগ্রি মাইনাস 2a, তাহলে এখান থেকে cot a মাইনাস 30 ডিগ্রি, তাহলে বোথ সাইড থেকে cot cot কেটে যাবে, 90 ডিগ্রি মাইনাস 2a, তাহলে a মাইনাস 30 ডিগ্রি। বলতে পারলাম 30 ডিগ্রিকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে 120 হবে। কেন বলতো? 90 আর 30 120, আর ওটাকে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 2a টা ওর সাথে 1 এর সাথে যোগ হয়ে 3a হয়ে যাবে। তাহলে a ইকুয়াল টু আমরা কত বলতে পারি? 120/30 মানে 40 ডিগ্রি। তাহলে এর মান আমাদের কত বেরিয়ে গেল? 40 ডিগ্রি বেরিয়ে গেল। এবার এখানে বসো, sec a প্লাস 20 ডিগ্রি, তাহলে sec 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি মানে হচ্ছে sec 60 ডিগ্রি। কত হবে? sec 60 ডিগ্রি। তাহলে sec যে 60 ডিগ্রি তার মান হচ্ছে কত? sec 60 ডিগ্রির মান হচ্ছে কিন্তু 2, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। ঠিক আছে, sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। বুঝতে পারলাম? বুঝতে পেরেছি? বলো এই অবধি কোনো অসুবিধা আছে কিনা? আবার বলে দিচ্ছি, একবার রিপিট করে দিচ্ছি। কট কট কাটে কেটে গেল, 30 ডিগ্রি এদিকে এসে প্লাস হয়ে গেল, 90 আর 30 120, মাইনাস ওদিকে গিয়ে প্লাস 3a, এটা গুণ ছিল বাই হয়ে গেল, কাটাকুটি হয়ে এর মান 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে sec a 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মানে হচ্ছে 2। বুঝলাম? চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো। tan থিটা, tan থিটা ইকুয়াল টু 8/15 রয়েছে, তাই তো? তাহলে tan থিটা ইকুয়াল টু কত রয়েছে? 8/15। এবার 8/15 যদি হলো, সাইনের মান কত? আচ্ছা, tan থিটার মান কত? tan থিটা মানে কি? লম্ব বাই টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি। আর সাইনের যে ফর্মুলা ছিল, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এবার আমরা একটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, কেন আমরা জানি ত্রিকোণমিতি সমকোণী দ্বারাই ট্রিট হয়। তাহলে লম্ব কত? 8, লম্ব 8, ভূমি কত? 15। তাহলে এখান থেকে তোমরা অতিভুজ ইজিলি বার করতে পারবে পিথাগোরাসের সূত্র দ্বারা। তাহলে এটা বসিয়ে দাও, a b c। তাহলে ac ইকুয়াল টু আমরা কি বলতে পারি? √15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। ঠিক আছে, 15 স্কোয়ার হচ্ছে 225, 8 স্কোয়ার 64, যোগ করলে হচ্ছে 5 আর 4 9, 7 2, সরি 8 2 হচ্ছে, 5 4 9, 6 আর 2 8, তাহলে হচ্ছে কত? 17। তোমরা দেখো 17 আর 17 যদি গুণ করি, 49 4, 7 একে 7, 8 9 10 11, 7 একে 7 1, তাহলে 289। তাহলে এটা কত হচ্ছে? 17। তাহলে এখান থেকে আসছে 17, তাহলে এটা এসে গেল 17। তাহলে লম্ব কত ছিল? লম্ব ছিল আমাদের কত? লম্ব 8 ছিল, 8 বসাও, অতিভুজ 17 বার করলাম, 17 বসাও। এখানে এই যে অঙ্কটা করা, এখানে কিন্তু এইটার মাধ্যমেই করতে হবে। এই যে এইটার মাধ্যমে তোমাকে অ্যাকচুয়ালি এটা আমরা কি বার করলাম? এটা আমরা অ্যাকচুয়ালি বার করলাম অতিভুজের দৈর্ঘ্যটা বার করলাম। বলে গেলাম? তো চলো নেক্সট অঙ্কে চলে আসি। বলেছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় a। তাহলে গড় মানে কি? a গড়। তাহলে গড় মানে কি? স্বাভাবিক সংখ্যার গড় মানে 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। তাহলে 10টা সংখ্যা ডিভাইড বাই 10। এই প্রত্যেকটাকে যদি যোগ করি, 10 কে আলাদা করে সই রাখো, 9 1 10 20, 8 আর 10 20 মানে 30, আর 9 7 আর 3 10 40,
6 আর 4 10, 50, 50 আর 5 55। তোমরা যদি যোগ করো, আরেকবার বলছি, 10টাকে পুরো সাইডে রাখো, 9 আর 1 10, একটা এক কর হাতে গুনে রাখো, এক কর, 10 জন্য একটা, তারপরে হচ্ছে 9 আর 1 জন্য একটা, 8 আর 2 জন্য একটা, 7 আর 3 জন্য একটা, 6 আর 4 জন্য একটা, তাহলে 10 10 10 10 10, 5টা 10 মানে 50, আর এই 5 যোগ করে 55, 55/10 মানে 5.5। এবার এখান থেকে এই অবধি হয়ে গেল। এরপর আমরা চলে আসবো মধ্যমা। মধ্যমা মধ্যমা কত বলেছিল আমাদের? এম বলেছিল। মধ্যমা আমাদের বলেছিল এম। তাহলে মধ্যমা বার করবো কি করে? মাঝের সংখ্যা দুটো, এই যে 5 আর 6, তাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 7, 6 আর 5 11, 11/2 মানে 5.5, 5.5। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আমরা ইজিলি বলতে পারি a ইকুয়াল টু এম। ইজিলি আমরা কিন্তু বলতে পারি a ইকুয়াল টু এম। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন খুব ইজি। দেখো এখানে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি বলেছিল, তাহলে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি বসালাম। হাফ কত হয়? সাইন 30 ডিগ্রিতে। তাহলে বোথ সাইড দিয়ে সাইন সাইন কেটে গেল, তাহলে থিটা আর মাইনাস 30টা ওইদিকে চলে গিয়ে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে কস 60 ডিগ্রি, কস মানে কস থিটা বলেছিল, তাহলে কস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে হাফ। হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে আসবো। এটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ব্যাসার্ধ আর, উচ্চতা এই চলে। তোমরা সবাই জানো শঙ্কুর যে আয়তনের সূত্র হয় পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, শঙ্কুর আয়তনের সূত্র। তাহলে এখান থেকে তোমরা আয়তন ভি বসিয়ে নিলে, ব্যাসার্ধের জায়গায় বড় হাতের আর বসিয়ে নিলে, এই যে 1/3 পাই বড় হাতের আর স্কোয়ার, এইচ এর জায়গায় বড় হাতের এইচ। এবার এইচটাকে রেখে দাও, তাহলে এগুলোকে সব এদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? 3v/পাই আর স্কোয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন বলেছে একটা ঘড়ির কাঁটার 2 ঘন্টা 2π/6 রেডিয়ান কোণ কোণ উৎপন্ন করে, এটা কি সত্য না মিথ্যা? তোমরা এখানে কিন্তু ইজিলি এটা বলতে পারবে, এটা কিন্তু মিথ্যা। এটা কি হবে? মিথ্যা। ঠিক আছে, এগুলো আগেও আমি সলিউশন করেছি। এই অঙ্কটাও কিন্তু হবে মিথ্যা, এটাও হবে কিন্তু মিথ্যা। ঠিক আছে, কেন? কোন শনির n সংখ্যক গড় যদি x বার হয়, তাহলে প্রথম সংখ্যা n-1 এর সমষ্টি কে হলে তাহলে যে সংখ্যাটি হবে সেটা n-1 x বার প্লাস কে হবে না, এটা মিথ্যা। নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট কোশ্চেন 500 টাকার, দেখো 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ 105 টাকা হবে তা নির্ণয় করি। আচ্ছা, আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা a ইকুয়াল টু কি জানি? p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এর মান কত আমরা এটাও জানি, p প্লাস i করলে আমাদের a বেরো, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। এ p মানে কত বলেছিল? আসল মানে 500 টাকা। i কত বলেছিল? 105 টাকা। লিখে দিলাম। p কত? 500 টাকা। 1 প্লাস আর এর মান দেখো 10 বলেছিল, বাই 100 হোল টু দি পাওয়ার n। আচ্ছা, একটা কাজ করি, এই দুটোকে যোগ করলে হয় 605, 500 গুণ ছিল, এর পাশে এসে ভাগ হয়ে গেল। আচ্ছা, এখানে যদি করি তাহলে 100, 100 সাথে 1 গুণ করলে 100, তার সাথে 10 গুণ করলে 110, 0 0 ভোগ কাটা, n হয়ে গেল। এবার এখানে চলে আসবো, 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, আবার তাহলে হয়ে গেল কত? 121 আর বাই 100। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি গো, 121 মানে 11 আর 100 মানে 10, এদের স্কোয়ার করতেই পারি, তাই তো? 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100। তাহলে আর এদিকে কত ছিল? 11/10 হোল টু দি পাওয়ার n। তাহলে এই দুটো সেম কেটে গেল, তাহলে n ইকুয়াল টু 2। তাহলে কত বছর বলেছিল? তাহলে 2 বছর হবে। 2 বছরে হবে। বুঝতে পারলাম? কত বছরে হবে সেটা আমাকে জানতে চেয়েছিল, তাহলে আমাদের 2 বছর হবে, এটা বুঝে গেলাম। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে এই যে এই অঙ্ক একটু আগে আমি করিয়েছি, x² - 22x প্লাস 105 ইকুয়াল টু 0 সমীকরণে বিজোড় দেয় আলফা ও বিটা হলে এদের মান নির্ণয় করো। এটা তোমরা HW করবে, কারণ এটা খুব ইজি, এরকম টাইপ কিন্তু একটা ফুল করিয়েছি সেম, খালি সংখ্যাগুলো আলাদা। নেক্সট কোশ্চেনে চলে আসবো। বলেছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু 2-3 বার আমার কোশ্চেনে টোকা হয়ে গেছে, মানে আমি তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছিলাম, পর্ষদ, এবিটিএ, প্রশ্ন বিচিত্রা, এইসব জায়গা থেকে কালেক্ট করছিলাম, তাই এটা একটু আমার অনেকবার টোকা হয়েছে। এই অঙ্কটা কিন্তু বহুবার এসছে, এবছর পরীক্ষা আসার চান্স কিন্তু প্রবল প্রবল, বারবার বলছি কিন্তু এবার পরীক্ষা আসার চান্স প্রবল। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। এই অঙ্কটা কিন্তু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আমাদের করতে হবে। দেখো এখান থেকে আস্তে আস্তে করছি। cos r cos থিটা ইকুয়াল টু 2√3 আছে, আর এখানে কি আছে? r sin থিটা ইকুয়াল টু 2। তুমি ফার্স্ট কি করবে? দুটোরকে বোথ সাইডে স্কোয়ার করে দাও, মানে বর্গ করে দাও। দরকার হলে তুমি লিখে নাও, আমি লিখছি না, তুমি লিখে নাও। বোথ সাইডকে বর্গ করে পাই, মানে অর্থাৎ উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এটা স্কোয়ার করলে কি হবে? r স্কোয়ার cos স্কোয়ার থিটা, 2 এর স্কোয়ার হবে 4, √3 স্কোয়ার মানে 3, মানে 12 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি হবে? r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 2 এর স্কোয়ার 4। তাহলে এটা হয়ে গেল আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা যেটা করব, এই যে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশনকে আমরা যোগ করব। তাহলে কি পাবো? r স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস r স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর 12 প্লাস 4। ঠিক আছে, দুটোকে যোগ করলাম, পাশে এখানে লিখে দাও,
1+2 করে পাই। হয়ে গেল। এবার তুমি একটা কাজ করো, এই দুটোতে দেখো আর স্কোয়ার কমন যাবে, তাহলে আর স্কোয়ারকে কমন নিয়ে নাও, তাহলে কি হবে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 12 আর 4 যোগ করলে 16। আচ্ছা তুমি একটা কথা বলো তো, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা একই জিনিস, এটার মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইন্টু 1। কেন? এই দুটোর গুণফল যোগ করলে 1 হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা করলে 1 হয়, তাহলে 1 এর সাথে আর স্কোয়ার গুণ করবো, আর এদিকে 16, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 16, তাই তো? আর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি 16, তাহলে আর ইকুয়াল টু কি বলতে পারি রুট হয়ে যাবে স্কোয়ার রুটের, তাহলে 16। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ইজিলি বলতে পারি আর ইকুয়াল টু রুট 16 মানে 4 গুণ 4, সেখান থেকে 4 বেরিয়ে আসবে, তাহলে আর ইকুয়াল টু 4 হয়ে গেল। আর ইকুয়াল টু কি হয়ে গেল 4 হয়ে গেল। তাহলে আর এর মান আমাদের বেরিয়ে গেল কত 4, আর এর মান আমাদের কত বেরিয়ে গেল 4। এবার আমাকে কি জানতে চেয়েছিল আরেকবার বলি, এ দেখো আমাকে জানতে চেয়েছিল আর এবং থিটার মান, আর এবং থিটার মান। তুমি একটা কাজ করো, যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে গিয়ে আর এর মানটা বসিয়ে দাও, তাহলে তুমি ইজিলি পেয়ে যাবে। দেখো তুমি এখানে কি আছে আর cos থিটা ইকুয়াল টু 2√3, তাহলে ওটাই বসাই, আর cos থিটা ইকুয়াল টু 2√3, তাহলে আর এর মান কত ছিল 4, cos থিটা ইকুয়াল টু 2√3, তাহলে cos থিটা ইকুয়াল টু 2√3, এই 4টা গুণ ছিল, এপাশে এসে বাই হবে, 2 দুগুণে 4, তাহলে √3/2, তাহলে cos থিটা ইকুয়াল টু √3/2, তাহলে cos থিটা √3/2 কত কিসে আসে জানো, cos 30 ডিগ্রিতে আসে, cos কত 30 ডিগ্রিতে, কারণ sin 60 ডিগ্রিতে যেটা হয় সেটা cos 30 ডিগ্রিতে হয়, বোথ সাইড দিয়ে cos cos কেটে গিয়ে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটাই তোমার জানা ছিল, ব্যাস খেলা খতম। এবার নেক্সট চলে আসবো sin a প্লাস বি 1 cos a প্লাস বি 1 হলে cot 2a এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আমি চলে আসি sin a প্লাস বি ইকুয়াল টু 1, ঠিক আছে, তারপরে cos a মাইনাস বি ইকুয়াল টু 1, ঠিক আছে, এই দুটোকে আমরা আগে লিখে নেবো, ঠিক আছে, সাইন, আচ্ছা এখান থেকে দুপাশে লিখে নি cos a মাইনাস বি ইকুয়াল টু 1। আচ্ছা সাইন a প্লাস বি, আচ্ছা সাইন কত ডিগ্রির মান 1, তাহলে সাইন আমরা সবাই জানি 90 ডিগ্রির মান 1, তাই তো, তাহলে এখান থেকে সাইন সাইন কেটে গিয়ে আমরা বলতে পারি a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, ইজিলি বলে ফেলবো। সেম ভাবে এটা করি cos a মাইনাস বি, cos 0 ডিগ্রির মান 1, আচ্ছা বোথ সাইড দিয়ে cos cos কেটে গেল, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 0। এবার এই যে এটা হলো 1 নম্বর ইকুয়েশন, এটা হলো আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবারও আমরা যেটা করব এই দুটো ইকুয়েশনকে যোগ করে দেবো, 1+2 করব, তাহলে a প্লাস বি প্লাস a মাইনাস বি, কেন প্লাস, এখানে তো a মাইনাস বি আছে, 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি। আবার বলছি a প্লাস বি a মাইনাস বি কে যোগ করলাম, 90 ডিগ্রি আর 0 কে যোগ করলাম, বিবি ভোগ কাটা, তাহলে 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি, তাহলে এর মান বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে জানতে চেয়েছে বি এর মান, তাহলে তুমি ইজিলি পারবে a প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, বি এর মান হবে 90 ডিগ্রি মাইনাস এ, এর মান তো 45 বেরিয়েই ছিল, তাহলে কত হবে 45 ডিগ্রি, তাহলে বি এর মান কত হয়ে যাবে 45 ডিগ্রি, তাহলে এর মানও 45 বি এর মানও 45। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছিল এটা সমান কিনা, ইয়েস প্রুফ হয়ে গেল সমান, তো কারণ a ইকুয়াল টু বি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে এবার আমরা আস্তে আস্তে এগোই, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় এত, সামেশন xi fi এত হলে fi এর মান কত। আরে বাবা এটা তো সোজা, সামেশন xi fi বাই সামেশন fi, আর এটা x বার ইকুয়াল টু হয়, এটা মানে গড়, গড় কত বলেছে 7, xi fi এর মান কত বলেছে 140, আর fi এর মান কত, fi এর মানটাই তো নির্ণয় করতে হবে, তাহলে আমি এখানে fi ধরলাম, তাহলে fi কে এখানে পাঠিয়ে দিই, ঠিক আছে, সামেশন fi, তো এখানে এটাকে এটা পাঠিয়ে দিই, তাহলে এটাকে যদি এ পাশে পাঠাই তাহলে সামেশন fi হবে, আর 140 7টা নিচে এসে বাই হবে, তাহলে 7 দুগুণে 14 20, তাহলে সামেশন fi ইকুয়াল টু 20। বেরিয়ে গেল, বেরিয়ে গেছে, চলো নেক্সট অঙ্কে চলে আসি। আচ্ছা বলেছে নেক্সট অঙ্ক, যেটা আমি বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট এবং এটার একটা শর্টকাট ট্রিক্স, তো অনেকে জানো অনেকে জানো না, তো সবাইকে শিখিয়ে দিচ্ছি। 3 সেমি ও 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্ত, কেন্দ্র এ ও বি, তাহলে দুটো বৃত্ত আছে, এটা হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 2 সেমি, ঠিক আছে, এটা হচ্ছে 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আর এটা হচ্ছে কি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, ঠিক আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বলেছে দুটো তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12, একটা সাধারণ সরল সাধারণ স্পর্শক আছে যেটা দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য কত হচ্ছে 12 সেন্টিমিটার। বলেছে এদের মধ্যে দূরত্ব কত, মানে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা কত, এইটার ডিস্টেন্সটা কত, এটাই তোমাকে বার করতে বলেছে। ঠিক আছে, এটা শর্টকাট ট্রিক্স আমি শেখাবো, এরকম টাইপের অঙ্ক কিন্তু করিয়েছি। ঠিক আছে, এবার আমরা একটু শর্টকাট ট্রিক্স শেখাবো, এদিকে দেখে নাও।
আমরা এখানে শর্টকাট ট্রিক্সটা হচ্ছে মাথায় রাখবে, সূত্র হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য তার স্কোয়ার ইকুয়াল টু কেন্দ্রদ্বয়ের দূরত্ব তার স্কোয়ার মাইনাস ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমষ্টি স্কোয়ার। ব্যাসার্ধ দুটির সমষ্টি। আরেকবার বলছি, ভালো করে দেখে নাও কি বললাম। স্পর্শকের দৈর্ঘ্য স্কোয়ার, কেন্দ্রদ্বয়ের দূরত্ব স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ দুটোর সমষ্টি তার স্কোয়ার। স্পর্শকের দৈর্ঘ্য কত আছে? 12 স্কোয়ার লিখে দিলাম। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এটাই তো জানি না, এবি স্কোয়ার। ব্যাসার্ধ দুটোর সমষ্টি, ব্যাসার্ধ দুটো কত ছিল? এটা ছিল 3 সেমি, এটা ছিল 2 সেমি, তাহলে যোগ করি 3 + 2 তার হোল স্কোয়ার। 12 স্কোয়ার 144, এবি স্কোয়ার জানি না, এটা 3 আর 2 5, মানে 5 স্কোয়ার মানে 25। ঠিক আছে, এবার একটা কাজ করবো, -25 কে ওদিকে পাঠিয়ে দেবো। 144 + 25, এবি এদিকে স্কোয়ার থাকবে, এটাকে যোগ করলে হবে 9 6 1 এবি স্কোয়ার। তোমরা ইজিলি করতে পারবে। এবি ইকুয়াল টু এদিক থেকে স্কোয়ার রুট, অপোজিট সাইডে রুট, 169 মানে 13। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত সেন্টিমিটার? 13 সেন্টিমিটার। বলতে পেরেছি? এটা হচ্ছে কিন্তু শর্টকাট ট্রিক্স এর সূত্রটা, ভালো করে জেনে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি পরবর্তী অঙ্ক। বলেছে x cos থিটা ইকুয়াল টু 3, ঠিক আছে, y cot থিটা ইকুয়াল টু 4 হলে x ও y থিটা বর্জিত করতে হবে। কি করতে হবে? আমাকে থিটা বর্জিত করতে হবে। দেখো একটা খুব ইজি শর্টকাট ট্রিক্স শেখাচ্ছি, ভালো করে শুনবে। cos থিটা ইকুয়াল টু 3, x গুণ ছিল তো এপাশে বাই করে দাও, এর নিচে কিছু নেই মানে 1, এটাকে উল্টে দাও, তাহলে 1 বাই, মানে এটাকে যদি করে দিই তাহলে 1 বাই cos হয়ে যাবে, আর এটাকে করলে x/3 হয়ে যাবে। এবার এটাকে না স্কোয়ার করে দাও, তাহলে 1 বাই cos করলে আমরা সবাই জানি sec, আর স্কোয়ার মানে sec স্কোয়ার, আর x স্কোয়ার করলে নিচে x স্কোয়ার, 3 স্কোয়ার নয়, উল্টে যাবে তো। তাহলে এটা তো উল্টে গেছে, ও সরি উল্টে তো আগেই নিয়েছি, x²/9, সরি আগে উল্টে নিয়েছি, তাহলে আমি তো আগেই উল্টে নিয়েছি, তাহলে এটা হবে x²/9। আরেকবার বলে দিচ্ছি, এটা হবে x²/9, কেটে দিলাম। তাহলে কি করলাম? x গুণ ছিল পাশে বাই এলো, উল্টে দিলাম। 1 বাই cos মানে sec স্কোয়ার, আর x স্কোয়ার করলে x স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9 হয়ে গেল। সেম ভাবে y টা করব, তাহলে y cot থিটা ইকুয়াল টু 1, এখানে 4 যেমন আছে, সরি y টাকে পাশে বাই করে দেবো। আরেকবার বলছি, y টাকে পাশে বাই করে দেবো, এবার উল্টাবো, তাহলে 1 বাই cot করলে কি হয়? 1 বাই cot করলে কিন্তু tan হয়, tan থিটা ও স্কোয়ার করে দেবো, আর এটা 4 বাই y আছে, বোথ সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে হবে tan স্কোয়ার থিটা, 4 স্কোয়ার 16, আর y স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এটা কি উল্টাইনি আমি? এটাকে তো উল্টাতে হবে, cot বাই 1, তাহলে এটা উল্টেছি, এটাও তো উল্টাতে হবে, তাহলে এটা y/4 হতো, y/4, তাহলে এটা হবে y²/4 স্কোয়ার মানে 16। আমি আরেকবার রিপিট করছি, অনেকের বুঝতে অসুবিধা হলো, প্রথম থেকে বলছি, x গুণ ছিল এপাশে এসে বাই হলো, এটাকে ধরে উল্টে দিলাম, তাহলে 1 বাই cos x/3, বোথ সাইডে স্কোয়ার করলাম, 1 বাই cos মানে sec স্কোয়ার, x স্কোয়ার করলে x স্কোয়ার, 3 স্কোয়ার করলে 9, এটাকেও সেম ভাবে করবো, y গুণ ছিল এপাশে বাই হলো, cot থিটা বাই 1 ছিল, এটাকে উল্টে দেবো, তাহলে 1 বাই tan থিটা, এটাকে উল্টে দেবো, y/4, বোথ সাইডকে স্কোয়ার করবো, তাহলে y স্কোয়ার, 4 স্কোয়ার 16, tan স্কোয়ার থিটা হয়ে গেল। এবার আমরা একটা কাজ করব, এবার আমরা একটা সূত্র জানি, sec স্কোয়ার, এখানে হচ্ছে থিটা ছিল, এখানে থিটাটা বসাইনি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 হয়। ঠিক আছে, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1 হয়। ঠিক আছে, তাহলে এবার sec স্কোয়ার থিটা এর মান কত ছিল? sec স্কোয়ার থিটার মান ছিল কিন্তু x²/9 মাইনাস এটা কত ছিল? y²/16 ইকুয়াল টু 1। এবার তুমি এই যে ইকুয়েশনটা তৈরি হলো, এর মধ্যে কি কোথাও থিটা দেখতে পাচ্ছ? এর মধ্যে কি কোথাও থিটা আছে? নেই তো, ব্যাস এটাই হয়ে গেল থিটা বর্জিত সম্পর্ক। ঠিক আছে, এটাই হয়ে গেল কিন্তু থিটা বর্জিত সম্পর্ক। নেক্সট চলে আসবো, এই অঙ্কটা একটু হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কারণ একটুখানি আমি ভুলভাল বলে ফেলেছিলাম। ভুল বলা কিছুই না, খালি উল্টানোর কথা ছিল, উল্টাইনি, ব্যাস এটাই। একটু ভালো করে দেখে নিও, রিপিট করে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। tan 2 থিটা, চলে আসবো tan 2 থিটা ইন্টু tan 3 থিটা ইকুয়াল টু 1। থিটার বৃত্তীয় মানটা নির্ণয় করতে হবে। খুব ভালো অঙ্ক, এদিকে দেখাও। tan 2 থিটা যেমন আছে, এই tan থিটাটা গুণ আছে, পাশে এসে বাই করে দেবো, tan 3 থিটা, এই যে বাম সাইডে আছে, ডান সাইডে এসে বাই করে দেবো। আচ্ছা, 1 tan থিটা যেমন আছে, tan 2 থিটা যেমন আছে, 1 বাই tan থিটা মানে cot 3 থিটা। আচ্ছা, cot থিটাকে আবার tan থিটাতে কনভার্ট করার জন্য তোমাকে কি করতে হবে? cot থিটাকে tan থিটাতে কনভার্ট করার জন্য
tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা লিখতে হবে। হয়ে গেল, বোথ সাইড দিয়ে tan tan কেটে গেল, তাহলে 2 থিটা ইকুয়াল টু এই যে মাইনাস 3 থিটাকে এই পাশে টেনে নাও, প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে হয়ে গেল কত, 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 5, তাহলে এটাকে যদি করা হয় তাহলে 18 ডিগ্রি হবে। তাহলে এই যে 18 ডিগ্রিটা হলো, এর বৃত্তীয় মানে কনভার্ট করার প্রসেস কি, 1 পাই বাই 180 দিয়ে 18 ডিগ্রিকে গুণ করতে হবে। তাহলে 18 দিয়ে এটাকে কাটলে 10, তাহলে পাই বাই 10, এটা হয়ে গেল রেডিয়ান, বৃত্তীয় পদ্ধতিতে চলে গেল। বদলাম, এটা কি করলাম, বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করলাম। বুঝতে পারলাম? চলো নেক্সট অঙ্কে চলে আসি। বলেছে একটি গোলকের ব্যাসার্ধ আর লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ছোট হাতের আর উচ্চতা 9/2 আর যদি গোলকের ও চোঙের আয়তন সমান হয় তাহলে r/2 এর মান কত হবে। ঠিক আছে, গোলকের যে আয়তন তার সূত্র আমরা সবাই জানি 4/3 পাই r কিউব, কিন্তু এখানে বড় হাতের r বলেছে ব্যাসার্ধ গোলকের ক্ষেত্রে, তাই বড় হাতের কিউব দিলাম। চোঙের কি, চোঙের আমরা সবাই জানি 4 পাই পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h, h বলতে এখানে কত বলেছে 9/2 r। ঠিক আছে, তাহলে 9/2 r বসালাম। ঠিক আছে, 9/2 r বসালাম। তাহলে কি বলেছিল, দুজনের সমান বলেছিল, গোলকের আয়তন আর চোঙের আয়তন সমান বলেছিল, বসালি দাম। ঠিক আছে, প্রশ্নটা বুঝতে পারলাম, তাহলে এটাকে প্রশ্নানুসারে বলেই লিখে নাও। প্রশ্নানুসারে আরেকবার বলছি, গোলকের আয়তনের যে সূত্র 4/3 পাই r কিউব, rটা বড় হাতের ব্যাসার্ধ, বড় হাতের r বলেছিল ব্যাসার্ধ, তাই বড় হাতের বসিয়েছি। চোঙের পাই r স্কয়ার h, পাই r স্কয়ার h এর মান বলেছিল 9/2 r, বসিয়ে দিয়েছি। পাই পাই বোথ সাইড দিয়ে কেটে গেল, কোনো হেডেক নেই। আচ্ছা একটা কাজ করো, ঠান্ডা মাথায় শোনো, যেমন 4/3 আছে রেখে দাও, r কিউব যেমন আছে রেখে দাও, এখানে r স্কয়ার আর এই যে r মিলিয়ে r কিউব হলো, দেখো r স্কয়ার আর r গুণ হয় r কিউব হলো, এখানে 9/2 যেমন আছে বসিয়ে দাও। এই যে r কিউব আছে, এই r কিউবটা এর নিচে নিয়ে চলে আসো, ছোট হাতের r কিউব হয়ে গেল। এটা 9/2 ছিল আর এটাকে ওপাশে নিয়ে চলে যাও, তাহলে 3/4 হয়ে গেল। তাহলে কি হলো, 3 নং কত 27, 4 দুগুণে 8, তাহলে এখান থেকে r বাই মানে বড় হাতের আর কিউব বাই ছোট হাতের আর কিউব। এবার পুরোটাকে তুমি যদি হোল টু দি পাওয়ার কিউব করো, সেম ভাবে এটাকেও এদিকে করে নি 3/2 এর কিউব। কেন দাদা, 3 এর কিউব 27, 2 এর কিউব 8 হয়ে গেল, বোথ সাইড দিয়ে কিউব কিউব কেটে গেল। তাহলে বড় হাতের আর বাই ছোট হাতের আর মানে 3/2, এটাই আমাকে জানতে চেয়েছিল বড় হাতের আর ছোট হাতের আর এর অনুপাত, তাহলে 3:2 হবে। কত হবে, 3:2 বলে গেলাম। চলো এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসি। বলেছে একটা সমকোণী চৌপলাকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য জানি a b c, দৈর্ঘ্য a প্রস্থ b ac, উচ্চতা c, তিনটে যোগফল বলেছে 5√3। আরেকবার রিপিট করছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা বলেছিল 5√3, আর দৈর্ঘ্য a প্রস্থ b উচ্চতা c। এবার কর্ণের দৈর্ঘ্য হয় √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, বলেছে 3√5। এদিক থেকে যদি রুট তোলো তাহলে ওইদিকে গিয়ে স্কয়ার হয়ে যাবে, তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3√5 তার হোল স্কয়ার। এদিক থেকে রুট উঠে ওদিকে স্কয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি কি বলেছিল, যে একটি সমকোণী চৌকোলাকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি এত, সমষ্টি বসিয়েছি, উহাদের কর্ণের দৈর্ঘ্য 3√5 বসিয়েছি। ঠিক আছে, হলে চৌকোলাকার সমগ্রতলের ক্ষেত্রফল, চৌকোলের সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাকে বার করতে হবে। এই অবধি আমরা করে ফেলেছি। আচ্ছা তোমাদের বলে রাখি, a প্লাস বি প্লাস সি তার হোল মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তার যে সূত্র সেটা হয় a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু হচ্ছে এখানে 3 এর স্কয়ার করলে 9 আর √5 এর স্কয়ার করলে 5, 5 নং 45। আচ্ছা তোমাদের একটা কথা বলি, a প্লাস বি প্লাস সি এর মান আমরা জানি কত, 5√3, তার হোল স্কয়ার করে দেবো, তাহলে মাইনাস 2 এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 45। এবার তোমরা একটা কাজ করো, 5 স্কয়ার 25 আর √3 স্কয়ার করলে 3, তাহলে 75, তাহলে এদিকে মাইনাস ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 2ab প্লাস bc প্লাস ca, তাহলে 45 মাইনাস 75, কি করে 75 হলো, 5 স্কয়ার 25 √3 স্কয়ার করলে 3, 25 ইন্টু 3 75, 45 থেকে 75 গেলে হয় 30, মাইনাস 30 হবে, কিন্তু মাইনাস 30 বারবার বলছি, কিন্তু আবার বলছি 75 থেকে 45 গেলে মাইনাস 30 হবে, যেহেতু 75 বড় তাই তার আগের সাইন বসলো, 2ab প্লাস bc প্লাস ca। ঠিক আছে, বোথ সাইড দিয়ে মাইনাস মাইনাস কেটে গেল। এই যে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, এটা সমকোণী চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, কত বেরিয়েছে 30 সেন্টিমিটার। কত বেরিয়ে গেছে 30 সেন্টিমিটার। এইরকম অঙ্ক কিন্তু বহুবার আমি দেখছি, যা দিয়েছি বস যে পুরোটা করবে তার অনেকটা উপকৃত হবে। চলো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট চলে আসবো, এই যে অঙ্কটা এটা তোমাদের জন্য আমি HW দিয়ে রাখলাম, এগুলো কিন্তু প্রমাণ স্বরূপ অঙ্ক, এগুলো আমি সলিউশন কিন্তু দিয়ে দেবো, খুব একটা
অনেকটা, এগুলো খুব বেশি কিছু একটা জটিল আসবে না, বাট এগুলো এখন বোঝাতে গেলে অনেকটা সময় নষ্ট হবে, তাই জন্য এগুলোকে আমি অফ করেছি। এই অঙ্ক আমি এক্ষুনি করিয়ে দিয়েছি, এক্ষুনি এরকম টাইপের অঙ্ক করেছি, তাই এরকম একটা অঙ্ক তোমাদের HW দিয়ে দিলাম। তোমাদের কিছুই না, বারবার বলে দিচ্ছি, দেখো বলেছে দুটো ত্রিভুজ দিয়েছে, এদের সব দেখো দুটো ত্রিভুজ বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, দেখো এ বি সি একটা ত্রিভুজ, আর একটা ত্রিভুজ বলেছে ডি ই এফ, এই দুটো ত্রিভুজ বলেছে, এরা দুজন সদৃশ্য, সদৃশ্য মানে এরা সব দিক দিয়ে সদৃশ্য, বাহু কোণ সব দিক দিয়ে। তাহলে বিসির সাথে, এই যে বিসি বাহুর সাথে এই যে ইএফ বাহু অনুরূপ বাহু, মানে অনুরূপ বাহু মানে এই দুটো বাহু দৈর্ঘ্য সমান, বা এরা দুজন পরস্পর মানে এদের অনুপাতটাও সমান, ঠিক আছে। এই দুটো ত্রিভুজের পরিসীমা, এর পরিসীমা বলেছে 36 আর এর পরিসীমা বলেছে 18 সেন্টিমিটার। বলছে বিসি আর যদি 9 সেমি হয়, বিসি যদি 9 সেন্টিমিটার হয়, ইএফ এর দৈর্ঘ্যটা কত? তাহলে আমি তোমাদের একটা কথা বলি, দুটো ত্রিভুজের যে পরিসীমা, দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত, মানে এই যে ত্রিভুজ, এরকম ভাবে লিখবো, ত্রিভুজ এবিসি এর পরিসীমা, এর পরিসীমা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, এদের যে পরিসীমা, এটার সাথে কোনটা, এদের যে অনুরূপ বাহুর দৈর্ঘ্য, সেটা অনুপাতটা সমান হয়। তাহলে কি, সরি, অনুরূপ বাহু ছিল কি বিসি আর ইএফ। তাহলে আরেকবার বলছি, এদের দুজনের পরিসীমার অনুপাত এদের অনুরূপ বাহুর অনুপাতের সমান হয়, এদের দুজনের পরিসীমার অনুপাত এদের অনুরূপ বাহুর অনুপাতের সমান হয়। বলো না, পরিসীমা আছে 36 আর এটা আছে 18, বিসি আছে কত 9, ইএফ টা আমরা জানি না, তাহলে ইজিলি বার করবো 18 দুগুণে 36, তাহলে ইএফ ইকুয়াল টু কত হবে, ইএফ এই যে ইএফ এর সাথে 2 গুণ হবে, তাহলে ইকুয়াল টু 9, তাহলে ইএফ ইকুয়াল টু কত হবে, ইএফ আমরা বলতে পারি 9/2 মানে 4.5, 4.5 বড় হলাম, তাহলে 4.5 সেন্টিমিটার। চলো নেক্সট অঙ্কে চলে আসা যাক। বলেছে একটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, বৃত্তে 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, কেন্দ্রীয় কোণটির কি বলেছে, ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান বার করতে বলেছে। আচ্ছা একটা কথা বলি, বৃত্তের পরিধি কত, 2 পাই আর, 2 এর মান 2, পাই এর মান 22/7 আর আর এর মান আমাকে এখানে বলে দিয়েছে 14, বসিয়ে দিলাম, 7 দুগুণে 14, যদি কোনাকুনি গুণ করি তাহলে হচ্ছে তোমার 22 দুগুণে 44, 44 দুগুণে 88 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল পরিধি। তাহলে সম্পূর্ণ বৃত্তটার কত অ্যাঙ্গেল হলো তোমার, সরি, সম্পূর্ণ পরিধিটা যেখানটা বেরোলো 88 সেন্টিমিটার, ঠিক আছে, পরিধিটা বেরিয়ে গেল 88 সেন্টিমিটার। তাহলে 88 সেন্টিমিটার বৃত্তে কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ব্যাপারটা ভালো করে বোঝো, উৎপন্ন করে। আরে বাবা, এই পরিধিটা পুরো মানে পুরোটা 88, এখান থেকে দৌড়ানো শুরু করে পুরো এখানে গেলে 88 সেন্টিমিটার, কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, বারবার বলেছি বৃত্তের কেন্দ্রে 6, মানে একটা পুরো বৃত্ত 360 ডিগ্রি, একটা পুরো বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে, 1 সেমি বৃত্তের কেন্দ্রে, তাহলে 360 ডিগ্রি বাই 88। আর আমাদের জানতে চেয়েছিল কি 66 সেমি বৃত্তচাপ, মানে বৃত্তের কেন্দ্রে 66 সেমি বৃত্তের কেন্দ্রে কত হবে, 360 ডিগ্রি বাই 88 ইন্টু 66, ঠিক আছে, কোণ উৎপন্ন করবে। হয়ে গেল, এখান থেকে যেটা বেরোবে জাস্ট তার বৃত্তীয় মানটা বার করতে হবে। আচ্ছা এখান থেকে কাটাকুটি করি, 11 6 66, 11 8 88, ঠিক আছে, আবার 2 দিয়ে 2 4 8, আবার 2 দিয়ে করলে 2 3 6, 4 দিয়ে করলে 8 4 32, 4 9 36, 90, তাহলে এটা করলে হচ্ছে 270 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা হলো কি বৃত্তীয় মান। এবার সরি, ষষ্ঠিক মান বেরোলো, ডিগ্রিতে আছে মানে ষষ্ঠিক মান, এর বৃত্তীয় মান কিভাবে বার করবো, আমরা সহজেই জানি, পাই/180, 0 0 ভোগ কাটা, 3 9 27 আর 3 6 18, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে কত হলো 3π/2 রেডিয়ান। বড় হলাম, বুঝতে পেরেছি, এই যে জায়গাটা এটা কিন্তু ভালো করে বুঝে নেবে, ঠিক আছে, এটা হলো অ্যান্সার 3π/2। এটা হচ্ছে আগে ষষ্ঠিক মানে বার করলাম, দেন তাকে বৃত্তীয় মানে কনভার্ট করলাম। ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মানে কনভার্ট করা খুব ইজি ব্যাপার, পাই/180 দিয়ে গুণ করে দেবো, পাই/180 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। আচ্ছা চলো পরের অঙ্কটা চলে আসি, কি আছে, 3x + 5y বাই 3x + 5y, 3x - 5y বাই 3x + 5y ইকুয়াল টু হাফ হলে 3x² - 5y² বাই 3x² + 5y² এর মান নির্ণয় করতে হবে। চলো ঝটাপট করি, দেখো 5x মানে 3x - 5y বাই কি আছে 3x + 5y ইকুয়াল টু আছে 1/2, কোনাকুনি গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে 6x + 10y, সরি মাইনাস, বারবার বলছি -y, আচ্ছা 1 দিয়ে গুণ করলে 3x + 5y। এবার তুমি তোমার একটা কাজ করো, x গুলোকে একদিকে টেনে নাও, তাহলে হচ্ছে 6x - 3y, আর এখান থেকে -10 ওইদিকে চলে গেল +10y,
10y প্লাস 5y, তাহলে হয়ে গেল কত 15y, আর এদিকে হচ্ছে 3x, এটা হচ্ছে x। কি করছি এদিকে দেখো আরেকবার বলে দিই, 3 এর সাথে 2 গুণ করলে 6x, 2 এর সাথে 5 গুণ করলে 10y, 1 এর সাথে গুণ করলে 3x প্লাস 1 এর সাথে 5y গুণ করলে 5y, x গুলোকে একদিকে টেনে নিচ্ছি, y গুলোকে একদিকে টেনে নিচ্ছি, ঠিক আছে। তাহলে হলো 15y, 6x থেকে 3x গেলে 3x, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 15y বাই 3, মানে 3 দিয়ে 15 কে কাটলে 5 হয়, তাহলে x এর যে মানটা বের হচ্ছে সেটা হয়ে যাচ্ছে 5y, x এর যে মানটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে 5y, বুঝতে পারলাম। x এর মান হয়ে গেল 5y। এবার আমাদের বার করতে কোনটা হবে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। আচ্ছা 3 যেমন আছে লিখে দিলাম, x স্কোয়ার, তাহলে x স্কোয়ারের জায়গায় লিখলাম 5y তার স্কোয়ার, 5 তার 5y স্কোয়ার, 3 গুণ x স্কোয়ারের জায়গায় লিখবো 5y তার হোল স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। আচ্ছা 3 যেমন আছে থাকলো, দেখো 5 স্কোয়ার 25, 25 3 75, 75y স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার, 5 স্কোয়ার 25, 3 75, 75y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, 75 থেকে 5 গেলে হচ্ছে 70y স্কোয়ার, আর 75 আর 5 80y স্কোয়ার, y স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 0 0 কেটে গেল, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমাদের 7/8, এটা হয়ে গেল আমাদের কত 7/8, ঠিক আছে। তাহলে এটা আমাদের জানতে চেয়েছিল, তাহলে আমাদের বেরিয়ে গেল কত 7/8। আমাদের আর কি কিছু বলেছিল না, এখানে কিছুই বলেনি, আমাদের বলেছিল এর মান নির্ণয় করতে, তাহলে এটার মান কত হয়ে গেল 7/8, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। আচ্ছা অনেক সময় যদি অপশনে অনুপাত আকারে দেয় তাহলে এটা কিন্তু 7:8 আকারেও, মানে 7:8ও লিখে দেবে যদি অপশনে দেয়, অপশনে দিলে, আর নাহলে এটাও ঠিক, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে আসি। বলছে যদি r cos θ = 2√3 হয়, r sin θ 2 হয়, এর মান কত? এটা আমি করিয়েছি আজকে, ইম্পর্টেন্ট, বারবার বলেছি, এটা HW করে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন বলছে একটা সমকোণী চৌপলাকার, ঠিক আছে, আয়তন, একটা সমকোণী চৌপলের আয়তন বলেছে 432 ঘন সেমি, বলেছে গলিয়ে দুটি সমান আয়তন ঘনক তৈরি করা হলে প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমি লিখছি ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার, ঠিক আছে। প্রশ্নানুসারে আমি কি লিখবো, প্রশ্নানুসারে 2 × a³ = 432, a³=432/2। আচ্ছা এটাকে যদি করি 2 2 4, 2 1 2, 2 6 12, a³ = 216, a হোল টু দি পাওয়ার কিউব, 6 এর কিউব হচ্ছে 216, a = 6 সেন্টিমিটার, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য বার করতে দিয়েছিল, এটাই বার করে নিলাম, বাহুর দৈর্ঘ্য বার করতে দিয়েছিল, হলে প্রতিটি বাহু ঘনকের বাহুর দৈর্ঘ্য কত, এটাই তো বার করতে দিয়েছে, তাহলে আমরা ইজিলি বার করে দিলাম। ঘনকের বাহুর দৈর্ঘ্য a, 2 × বাহু a³, তাহলে হচ্ছে তোমার এটা কি করলাম 432 হলো। এবার এখান থেকে 2 দিয়ে আমরা যদি ভাগ করে দিই, বা তোমরা যদি সিম্পলি বলেছে কি দুটোতে, একটা সমকোণী চৌকোণে দুটো ভাগে ভাগ করতে হবে, তাই 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি, হয়ে গেল। নেক্সট, একটি ঘনক এর অন্তর্নিহিত বৃহত্তম কোণের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। বলেছে একটা ঘনক ও তার অন্তর্নিহিত বৃহত্তম তারপরে কি বলেছে বৃহত্তম কোষ, আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়িয়ে যাও, কি বললাম আরেকবার বলি, একটা ঘনক ও তার অন্তর্নিহিত বৃহত্তম, তো যাই হোক বললাম একটা ঘনক ও তার অন্তর্নিহিত বৃহত্তম পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ঘনকের, ঠিক আছে, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে এখানে বলে দিচ্ছি 6a² 4π a/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা লিখবো 6a² 4π, এটাকে যদি আমি a স্কোয়ার করবো আর 2 স্কোয়ার 4, সেটা উপরে চলে যাবে, তাহলে 4 4 কেটে গেল, a স্কোয়ার কেটে গেল, ঠিক আছে। এবার তাহলে হয়ে গেল কত 6:π, তাহলে 6:π থেকে পায়ের মান 22/7 ধরবো। এবার যদি আমরা যেহেতু 7 হরের সংখ্যা রয়েছে, অনুপাতের সময় আমরা বলেছিলাম হরের সংখ্যাকে তুলে দিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে 7 7 কেটে গেল, 6 7 42 22, 2 দিয়ে করলে 2 2 4, 2 1 2 11, তাহলে 21:11 হয়ে গেল সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, সামেশন তোমার xi - 5 = 10 হলে x বারের মান নির্ণয় করতে, ঠিক আছে। এখান থেকে খুব ভালো করে দেখো, সামেশন i1 = 1, xi - 5 = 10, তাহলে আমরা এখান থেকে লিখবো সামেশন x - 20 × 5 = 10, তাহলে x বার = সামেশন
সামেশন এক্স বাই এন 110/20, তাহলে এখান থেকে হয়ে গেল 5.5। এই যে 0 0 কেটে গেল, 11 দিয়ে 2 কে ভাগ করলে 5.5। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে আসি। নেক্সট অঙ্ক কি বলেছে, tan 50 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ। এখান থেকে বুদ্ধিমত্তা করে অঙ্কটা করতে হবে, মাথায় রাখবে। tan 50 ডিগ্রিকে আমরা লিখবো tan 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা ইকুয়াল টু পি বাই কিউ। ঠিক আছে, আচ্ছা cot থিটা বেরিয়ে গেল। এবার cot 40 ডিগ্রি মানে হচ্ছে পি বাই কিউ। আমরা যদি সমকোণী ত্রিভুজ অনুযায়ী দেখি, cot মানে কি tan এর উল্টো, tan মানে কি লম্ব বাই ভূমি, প্যারালম্বভূত, আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি মানে হচ্ছে তোমার কিউ আর লম্ব হচ্ছে পি। এই অবধি হয়ে গেল। এবার আমাকে জানতে চেয়েছে cos 40 ডিগ্রির মান। তাহলে এখান দিয়ে যদি আমরা cos 40 ডিগ্রিটা বার করি, cos মানে কি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজটা আমরা বার করব কি করে? অতিভুজের সূত্র হয় কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা হয়ে গেল অতিভুজ। তাহলে cos এর সূত্র কি ছিল, কবরে ভূত আছে, ভূত মানে হচ্ছে কি ভূমি, কিউ আছে মানে অতিভুজ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। হয়ে গেল, হয়ে গেল, এটাই বার করতে হতো, বললাম। আচ্ছা, কট মানে কিন্তু কবরে ভূত আছে। আচ্ছা, cos মানে কবরে ভূত আছে, কট মানে কিন্তু তোমার tan মানে লম্ব বাই ভূমি, আর এটা হচ্ছে ভূমি বাই লম্ব, এটা কিন্তু ভূমি বাই লম্ব, এখানে পি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই যে কট মানে কিন্তু এটা হচ্ছে ভূমি আর এটা মানে হচ্ছে লম্ব, tan এর উল্টো হয়। ঠিক আছে, তাহলে এখানে লম্ব কোনটা, কিউ, আর এটা হচ্ছে পি, তাহলে উপরে কিন্তু এখানে পি বসবে। এখানে ঠিক আছে, এখানে তো ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আর লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার একই লিখে দিলাম। ঠিক আছে, তাহলে tan 50 ডিগ্রি ইকুয়াল টু পি বাই কিউ। 50 ডিগ্রি মানে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, tan 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা। এবার cot 40 ডিগ্রিতে চলে গেছি। আমরা কেন এটা করলাম, এই পোর্শনটা করার কারণ এই যে অ্যাঙ্গেলটা যাতে 40 ডিগ্রিটা বার করতে পারি। এবার cos 40 ডিগ্রি দিয়েছে, cos 40 ডিগ্রি লিখলাম। এবার এটা বার করব, cos মানে কি কবরে ভূত আছে, তাহলে ভূত বাই অতিভুজ মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কত ছিল, এই যে পি, অতিভুজ আমরা বার করলাম রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে আসবো। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে যে তোমার 22 সেমি ও 22 সেমি ইন্টু 8 সেমি মাপের একটা আয়তকার কাগজের দৈর্ঘ্য বরাবর বাকি একটা লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হয়, চোঙটির আয়তন নির্ণয় করো। ঠিক আছে, মানে একটা আয়তক্ষেত্রের ইনফরমেশন দিয়েছে, দিয়ে বলেছে চোঙের আয়তন নির্ণয় করো। ঠিক আছে, এটা তোমরা এইচডব্লিউ করে রাখবে। চলো নেক্সট অঙ্কে চলে আসি। চলো নেক্সট চলে আসবো। বলেছে থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এটা তোমাকে প্রমাণ করতে হবে। চলো লিখে দিই, সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখবো সাইন স্কয়ার থিটা, মিডল টার্ম করবো 2, 2 এর সাথে সাইন স্কয়ারের সহগ 1 গুণ করলে হবে 2, 2 1 কে 2, তাহলে লসাগু করলে হবে 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এই দুটো থেকে তুমি যদি সাইন থিটাকে কমন নাও তাহলে হবে সাইন থিটা মাইনাস 2, এখান থেকে যদি মাইনাস 1 কমন নাও হবে সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার সাইন থিটা মাইনাস 2 আর এখান থেকে হচ্ছে সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, সাইন থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু 2। এটা হয় না, কখনোই সম্ভব নয়। ঠিক আছে, কারণ সাইনের সর্বোচ্চ মান +1 হয়। তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1, তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1 হয় সাইন 90 ডিগ্রিতে, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। থিটার মান কত বেরিয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, বেরিয়ে গেল। আমাকে জানতে চেয়েছিল এটা কি সম্ভব কি, মানে কোন মানের জন্য, থিটার কোন মানের জন্য এইটা হবে, এটা সত্য হবে, তাহলে থিটার 90 ডিগ্রি হলে সত্য হবে। ঠিক আছে, এই অঙ্ক আবারও বলছি, এটা আমি 2-3 বার বারবার আমি রিপিট করে দিয়েছিলাম, এটা তোমরা কিন্তু করে নেবে, এটা আমি করিয়ে দিয়েছি ভিডিওর প্রথমের দিকেই অঙ্ক করিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে আসা যাক। আচ্ছা, অলরেডি তোমাদের ভিডিওর লেন্থ 1 আওয়ার্স এর ওপর চলে গেছে, তো আমি একটাই কথা বলবো, আমি আর ভিডিওর লেন্থ বাড়াবো না, কারণ তোমাদের আমার এই জিনিসগুলো একটু আগে দেওয়া উচিত ছিল। তোমাদের আমি বারবার রিকোয়েস্ট করছি, কেউ খারাপ মনে করো না, বিকজ আমি একটা সত্যি, আমি মানে আমার সাথে যা যা জিনিস ঘটেছে তোমরা ধারণা করতে পারবে না। তো যাই হোক, আমি একটাই রিকোয়েস্ট করব, আমি এই যে কোশ্চেন গুলো মোটামুটি 50টা মতো সলিউশন করে দিলাম,
বাদ বাকি অঙ্কগুলোর আমি তোমাদের কোশ্চেনগুলো একটা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা করতে থাকো। আর এগুলো টোটাল সলিউশন পিডিএফ আকারে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার লিঙ্ক আমার ইউটিউবে দেওয়া থাকবে, ঠিক আছে? যদি এতগুলো অঙ্ক বুঝতে পারো বা আমার যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে বা আমার পড়ানোর স্টাইল ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করবে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আপাতত তোমাদের আর বাকি অঙ্কগুলো একটুখানি তোমাদের ভিডিও আকারে দেখিয়ে দিই। এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা দেখো, যেটা বলেছে এ বি সি মাত্রা বিশিষ্ট একটি ঘরের মাত্রার ভিতরে সম্পর্কটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ ইকুয়াল টু 0 হলে ঘরটির আকৃতি কিরূপ হবে, ঠিক আছে? তোমাদের এই অঙ্কটা কিন্তু আমি আগেও করিয়ে দিয়েছিলাম 1 মার্কস এর সময়। tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি tan 89 এর সর্বনিম্ন মান কত হবে বা মান কত হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে আসবো। নেক্সট এই অঙ্ক আমি একটু আগেই করেছি, যে দুটো ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে এবং একটা অনুরূপ বাহু বলে আর একটা বার করতে দিয়েছে, এটা তোমরা করে নেবে। এই অঙ্কগুলো কিন্তু বারবার রিপিটেড হচ্ছে, ঠিক আছে? তাই বারবার বলবো এটা ভালো করে করবে। তারপরে বলেছে কি 6 সেমি বাহু বিশিষ্ট ঘনকাকৃতি বাক্সের সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ঘনফল কত হবে, মানে আয়তনটা কত হবে, তোমাকে সেটা বার করতে বলেছে। মাথায় রাখবে, এই ধরো একটা বলেছে 6 সেমি বাহু বিশিষ্ট ঘনকাকৃতি বাক্স, মানে এই 6 সেমিটা হচ্ছে ব্যাস, 6 সেমিটা হচ্ছে গোলকের ব্যাস, তাহলে এটা হচ্ছে 6 সেমি। তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হবে কিন্তু 3 সেমি, মানে 2 দিয়ে ভাগ করলে 3 সেমি হয়ে যাবে। আর ঘনফল মানে আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, ঠিক আছে? এবার জাস্ট ব্যাসার্ধের জায়গায় আর এর মানটা বসিয়ে তোমরা এখান থেকে আয়তন বার করে দেবে। ঘনফল মানে কিন্তু তোমাদের আগেও বলেছি আয়তন, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে আসবো। এরকম টাইপের কোশ্চেন তোমাদের বহুবার করেছি। 2 sin 3 থিটা ইকুয়াল টু 1 হলে এখান থেকে তোমরা একটা কাজ করবে, 3 sin 3 থিটা ইকুয়াল টু 1, দুইটা গুণ ছিল, এ পাশে তোমরা ভাগ করে দেবে 3 sin থিটা, মানে 3 মানে sin 3 থিটা দুইটা গুণ আছে, এ পাশে গিয়ে ভাগ করে দেবে। কততে হয়? sin 30 ডিগ্রিতে কিন্তু হাফ হয়, আর এটা হচ্ছে sin 3 থিটা, ঠিক আছে? sin 3 থিটা। এবার এখান থেকে বোথ সাইড দিয়ে sin sin কেটে গিয়ে 3 থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এখান দিয়ে থিটা ইকুয়াল টু হয়ে যায় 30 ডিগ্রি বাই 3 মানে 10 ডিগ্রি, ঠিক আছে? তো যাই হোক এইরকম ভাবে করবে। দিয়ে এখানে কি বলেছে? sin 6 থিটা, তাহলে sin 6 থিটার জায়গায় 10 বসাবে, তাহলে sin 6 ইন্টু 10 মানে sin 60 ডিগ্রি। তাহলে কত হয়ে গেল? এটা 10 ডিগ্রি ছিল, তাহলে sin 60 ডিগ্রির মান তোমরা সবাই জানো √3/2 হয়, ঠিক আছে? তাহলে এইভাবে অঙ্কগুলো খুব ইজিলি তোমরা করতে পারবে। বারবার বলছি, বেশ কিছু অঙ্ক তোমরা সবাই পারবে, এগুলো আগেও অনেকবার বহুবার বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে করিয়েছি, ঠিক আছে? চলো নেক্সট এই অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলে আসি। অঙ্কগুলো তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও দরকার পড়লে, ঠিক আছে? আমি আর অঙ্কগুলো করাচ্ছি না, তোমরা দেখে নাও। এখান থেকে আর আমি অঙ্কের ভিডিও লেন্থ বাড়াবো না বলে অঙ্কটা করাচ্ছি না। এই সব অঙ্ক কিন্তু আমি বহুবার করিয়েছি, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে চলে আসি। 4√6 সেমি দৈর্ঘ্য, এত সেমি প্রস্থ, এত সেমি উচ্চতা বিশিষ্ট একটি আয়তকার চিত্রের সব থেকে বড় মাপের যে ঘনক ঘনক রাখা যে বার করলে, মাপের দুটি ঘনক বার করলে প্রতিটি ঘনকের আয়তন কত, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দিয়েছে, দিয়ে একটা আয়তঘন থেকে দুটো ঘনক তৈরি করবে, তাহলে ঘনক দুটোর আয়তন কত হবে, ঠিক আছে? মানে আয়তঘনকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, সেখান থেকে দুটো ঘনক তৈরি করবে, করলে প্রত্যেকটার আয়তন কত হবে, মানে ঘনফল কত হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে চলে আসি। sec স্কয়ার থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু হাফ হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1/4 হবে। এটা তোমাদের খুব ইজি, এটা সত্য মিথ্যার অঙ্ক ছিল, ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে, যখনই এরকম টাইপের থাকবে, যেমন sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, এটাকে কিন্তু তোমরা এইভাবে করতে বারবার বলেছিলাম, এরকম অঙ্ক বহুবার করিয়েছি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্র, sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা, তারপরে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে তোমাদের ইকুয়াল টু হচ্ছে এটা যেমন হচ্ছে মানে এখানে আচ্ছা 1/4 ছিল, এটা 1/4 ছিল, এখান থেকে 1/4 রেখে দেবো। এটা ইকুয়াল টু কত ছিল? এটা হচ্ছে আমাদের প্লাস বলে দিয়েছিল হাফ হবে, প্লাস বলে দিয়েছিল হাফ হবে, আর এটা কত বলে দিয়েছিল? এটা আমরা জানি 1 হবে। তাহলে এখান থেকে যদি রাইট হ্যান্ড সাইডটা দেখতে যাই, যে মিললো না, দেখো এটা কিন্তু মিললো না, এই জায়গাটা কিন্তু রাইট হ্যান্ড সাইড মিললো না। এটা তোমরা একটা কাজ করে এর পাশে লিখবে না, এটা রাইট হ্যান্ড সাইড করে আলাদা করে করবে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে এইগুলোকে আলাদা করে লিখবে, দেখবে মিলবে না, তাহলে এটাকে কি হবে? মিথ্যা হবে। বুঝতে পারলাম? এটা হচ্ছে মিথ্যা হবে। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী অঙ্কটা নিয়ে। তোমরা একটা কাজ করবে, এটা আবার অনেকে বলবে দাদা তুমি ভুল করালে, ভুল কিন্তু আমি করাইনি, বারবার কথাটা শোনো। আমি বললাম এটা লেফট হ্যান্ড সাইড করে করবে, তোমাদের আবার বোঝালেও তো একটা বোঝো এক আর করো এক। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে 1/4 বসাবে। তাহলে দেখো মিলেছে? মেলেনি, তাহলে এটাকে বলবে মিথ্যা। এইটাই বলতে চাইলাম, পাশাপাশি বসিয়ে করবে না। চলো নেক্সট অঙ্কে চলে যাই।
দেখো নেক্সট এই অঙ্কগুলো, ঠিক আছে। আমি আর একটা কথা বলি, আমি আর অঙ্কগুলো তোমাদের এখন দেখাচ্ছি না। এই অঙ্কগুলো ম্যাক্সিমাম তোমরা পারবে, বেশ কিছু অঙ্ক হয়তো পারবে না, সবকিছু সলিউশন দিয়ে আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। তো আপাতত যতটুকু আমার সলিউশন করানো হলো, এর পিডিএফটা তোমাদের ভিডিও শেষ হতে হতেই না 1 ঘন্টার মধ্যে আমরা পেয়ে যাবে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের 1 মার্কস এর ভিডিও গুলো ভালো মতো দিতে পেরেছি, 2 মার্কসটা পারলাম না, সত্যি খুব দুঃখিত। কিন্তু যে কোশ্চেন গুলো সিলেক্ট করেছি, যেগুলো দিয়েছি, সেগুলো তোমরা করে যাও প্র্যাকটিস। আশা করি এখান থেকে 2 মার্কসে মোটামুটি 70 থেকে 80% কমন পেয়ে যাবে, কারণ ম্যাথের সাজেশন আর কমন দেওয়া কিন্তু দুটোই কিন্তু খুব টাফ ব্যাপার। তাও আমি তোমাদের বলছি এই কোশ্চেন গুলোর মধ্যে তোমরা কমন পাবেই পাবে, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।